এই বালের বিয়েটা কবে হবে এটাই তো বুঝতে পারছি না। দুজনের মাঝে তৃতীয় কণ্ঠ পেয়ে হিয়ার লাইব্রেরির দরজার দিকে চোখ রাখে দুজনে। সিয়া বিরক্ত হয়ে বলে, একটা কথা বলে দেই তোমাদের, শোনো রুদ্র ভাই, তোমার ভাইয়ার অপেক্ষা করতে হবে না। উনি মনে হয় আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েই যাবেন, কিন্তু বিয়ে আর করবেন না। উনি বিয়ে না করলে তুমি করবে না এমন মনস্থির রেখো না। রুদ্র সহমত পোষণ করে বলে, আমি তো চাই বিয়েটা করতে। আমার বাপ তো তার গুণধর, বড় পুত্রের আগে বিয়ে না দিয়ে আমার বিয়ে দিবেই না। এক ভাইয়ের জ্বালায় আমার জীবন অতিষ্ঠ। হিয়া দুজনের দিকে তাকিয়ে বলে, তোরা বিয়ে করছিস কেন? আদ্র ভাই এমনি এমনি কানাডা যায়নি, বাইরের দেশে ক্যারিয়ার করতে যায়। যেমনটা আমাদের ভাইরা পড়াশোনা করতে বাইরে যেত, একজন সার্জেন্ট হিসেবে কাজের চাপ অনেক বেশি থাকে। অপারেশন এমনি এমনি করে না, তাকে তো এই জন্য প্রশিক্ষণ নিতে হয়। আধুনিক প্রযুক্তি বের হবার কারণেই তো হঠাৎ করে আদ্র ভাই গেল, না হলে বাংলাদেশের সার্জন বিদেশিদের সাথে দেশের চিকিৎসার উন্নত করবে কিভাবে? সিয়া মেডিকেলের একটা বই হাতে নিয়ে বলে, ওই এলেন আরেক বিদ্যাসাগর। একাডেমিকের দিকে তো মনেই দেয় না, আবার আসে এক একজনের কেরিয়ার দেখতে। আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবি না মানে এই না যে অন্যের ক্যারিয়ার নিয়ে ভাবতে দেব না। আদ্র ভাই যথেষ্ট ভালো মানুষ, তুই শুধু শুধু রাগ দেখাস। হ্যাঁ, লোকটা এতই ভালো যে আমার সাথে এই 3 মাসে একবারও কথা বলেনি। সে তো মেজ বাবার সাথেও বলেনি। রুদ্র ভাইয়ের কাছ থেকে শোনো। তোর বালের ভাই আমি, হবু জামাইকে ভাই বলে? সিয়া হেসে দিয়ে বলে, বলদকে আমার চা বানাতে চেয়েছো, এখন ফল ভোগ করো। শুধু বলদ না, আজ তো একটা নিরামিষ। বলেই হাই ফাইভ দেয় সিয়া আর রুদ্র। হিয়া রাগে ফুঁসে ওঠে। চশমাটা এর কারণে নাকের ডগায় আসে। ওই চশমা আঙ্গুল দিয়ে উঠিয়ে সঠিক জায়গায় রেখে বলে, তোরা দুটো আমার লাইব্রেরি থেকে বের হ। এটা কি তোর একর বাপের লাইব্রেরি যে থাকতে পারবো না? আমার বাবার বাড়ি এটা, তার কারণেই এই লাইব্রেরি আমার। ওই বাপটা আমারও, তাই বেশি বেশি বকবক করবি না, আর কথায় কথায় আমার দেবরকে অপমান করবি না। কি করবি রে? তোর দেবরকে অপমান করব না, খুন করব, এটা আমি বুঝবো, তুই না। রুদ্র দুই বোনের ঝগড়া দেখছে না পেরে চিল্লিয়ে উঠে বলে, থাম তোরা দুটোতে। ভাই আজকে রাতের ফ্লাইটে রওনা দিবে। তার মানে কালকে আসবে আদ্র ভাই? হ্যাঁ। সিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, এসে কি হবে, সেই তো মহান হিয়ার কথা মতো আবারও কেরিয়ার পড়তে যাবে। তুই বড্ড বাধ্য সিয়া। তোর তো কষ্ট নেই, রুদ্র ভাই যথেষ্ট কেয়ারিং, তো তাই বুঝবি না আমার কষ্ট। আদ্র ভাই কেয়ারিং না? আমি তো দেখি না। আচ্ছা তাই, তাহলে তোকে নিয়ে আদ্র ভাই এত চিন্তিত কেন? তুই ভালো ডাক্তার হতে চাস আর আদ্র ভাই তার ব্যবস্থা করতে এত ঘাটছে। তোর স্বামী স্ত্রী যেন একই স্থানে থাকতে পারিস তার চেষ্টা করে। যে কোনো হামলা হলেই আদ্র ভাই নিজের জীবনে বাঁচানোর আগে তোকে আগলে রাখে। তোর জ্বর আসলে আদ্র ভাই পাগলের মতো করে, যেন আমি তোকে এটা না দিই ওটা না দিই। তুই মাথা ব্যথায় ঘুমিয়ে থাকলে আদ্র ভাই আমাকে কল করে বলে, প্রেয়সীকে এটা দাও ওটা দাও। ওর ঘুমের বিরক্ত করবে না, লাইট জ্বালিয়ে যেন আমি উপন্যাস না পড়ি। ওই সময়টার কারণ তুই অসুস্থ হবি। আদ্র ভাই একবার অ্যাক্সিডেন্ট করে, তোকে জানানো নিষেধ থাকে। এই যে আগের বার তোদের বিয়ে হবার কথা ছিল, আদ্র ভাই দেরি করে আসে কানাডা থেকে। কেন জানিস? কারণ লোকটার অ্যাক্সিডেন্ট হয়, টানা 1 সপ্তাহ জ্বর ছিল। আমরা ভাইয়ের বিয়েটা এনজয় করি, তোর সাথে ভাইয়ের কোনো কথা হয়নি, মানে ধরে নিলি সে তোকে ভালোবাসে না। বাহ সিয়া, আমরা না পুরুষ মানুষের ভালোবাসা দেখতে পাই না, কারণ তারা অতি সহজে সেটা প্রকাশ করে না। আদ্র ভাইকে ভালোবাসিস তুই, কিন্তু ভাইয়ের ব্যক্তিত্ব চিনতে পারলি না। যদি বুঝতে পারতিস তুই যাকে ভালোবাসিস সে গম্ভীর ব্যক্তিত্বের, তাহলে তুই এতগুলো অবজেকশন রাখতি না। আদ্র ভাই গম্ভীর, কিন্তু তুইও এগো নিয়ে থাকিস। তোর মধ্যেই ছোট বড় হবার একটা স্থান গড়ে উঠেছে। মেয়েদের যে ইগো, ওটা খুবই ভয়াবহ হয়।
আশেপাশে কারো পরোয়া করে না তখন। জাস্ট এক্সাম্পল, আমাদের ভাবি ছোট বাবার লাশের দিকে এক পলক তাকায়নি। এটাকে আমি তার দোষ দেব না, কিন্তু তোর ব্যাপারে আমি তোকে দোষ দেব। আদ্র ভাইকে একা দোষে করিস না, তুইও আদ্র ভাইকে বুঝতে পারিস না। ভালোবাসতে গেলে একটু মানিয়ে নিতে হয়। আদ্র ভাই তোর জন্য অনেকটা মানিয়ে নিয়েছে। রুদ্র ভাইয়ের মতো একটা এতটা মিশুক আদ্র ভাই না। মেজমা মারা যাওয়ার কারণে আদ্র ভাই বেশি আঘাত পায়, সেখান থেকে গম্ভীর হয়ে ওঠে। হ্যাঁ, বিয়ের ডেট বারবার পিছিয়ে যাচ্ছে, কিন্তু এতে আদ্র ভাই আনন্দিত না। আদ্র ভাইয়ের একটা মেডিকেল বইয়ের আমি হঠাৎ একদিন দেখি উনি নিজেই লিখে রাখেন, আমি দূরত্ব বজায় রাখতে চাই না প্রিয়সী। আমিও চাই তুমি খুব দ্রুত বিয়ে করে সুখে সংসার করতে, কিন্তু আমাদের যে স্বপ্ন সেটাও তো পূরণ করতে হবে। একবার তুমি স্বপ্ন পূরণের কাছে আসলে আমার ব্যস্ততা কমে যাবে। সিয়া নীরবে সব শুনছে। রুদ্র স্থির নয়নে হিয়াকে দেখছে। এই 3 মাসে সিয়ার মনেও খুব জমেছিল, কিন্তু আজ নেই। আসলে আদ্র চাপা স্বভাবে, সে চায় সিয়া তার ভালোবাসা নীরবেই বুঝুক, কিন্তু চাইলেই তো সম্ভব না। সিয়া এত কিছু ভাবেনি, তার মধ্যে ভিন্ন ভাবনা জমা দেয়। আর এসবের কারণে সিয়া নিজেকেও একটু একটু করে আদ্র থেকে দূর করেছে, কিন্তু ভালো তো সে বাসে। আচমকা রুদ্র হাততালি দেয়। হিয়া ভ্রু কুচকে তাকালে রুদ্র বলে, ভাসুরের থেকে ছোঁয়াচের রোগ পেয়েছিস মনে হয়, না হলে আমাকে ভালোবাসার কথা মনে বলিস না। ধুর, এই লোক সব সময় থাকে প্রেম নিয়ে। সিয়া মুচকি হেসে বলে, আমি যাই রে, তোরা একা সময় কাটা। ঘরে গিয়ে কান্না করবি নাকি? হিয়ার কথা শুনে সিয়া মৃদু হেসে বলে, আমাকে নিয়ে ভাবছিস যে? কারণ তুই আমার বাবা মায়ের মেয়ে। তোর কিছু হয় না? ভুল বসত বোন আমার। ম্লান হেসে সিয়া বলে, পাগলি বোন আমার, কান্না করব না আমি। রুদ্র ভাইয়েরও তো তোর সাথে আলাদা গল্প করতে ইচ্ছে করে। সারাদিন ইনভেস্টিগেশন করে এসে এটুকু সময় তো সেও ডিস্টার্ব করে, বল? যাক, কেউ তো আমার কষ্ট বুঝলো। সিয়া হেসে দিয়ে চলে যায়। হিয়া কোনোভাবে প্রকাশ না করে বইয়ের পাতা মেলে, ওটা বন্ধ করে রুদ্র বলে, ওই চোখটা একটু আমার দিকে ফেরা হিয়া পাখি। হিয়া তাকালো রুদ্রের দিকে। রুদ্র মিষ্টি হেসে বলে, এবার ভালো লাগছে, বুকের বাম পাশটায় ঠান্ডা বাতাস বইছে। হিয়া চোখ ফিরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসে। লজ্জা পেয়েছে মেয়েটা। রাজ এসেছে রাতের বেলা। মায়া সন্ধ্যায় চলে আসে, এসেই মেহেরাজকে নিয়ে খেলায় মেতে থাকে। রাজ ক্লান্ত শরীরে এসে বউ ও বাচ্চার পাশে বসে। মায়া মেহেরাজের হাত দুটো ধরে রাজের দিকে চোখ রেখে বলে, কি হয়েছে মন্ত্রীমশাই? কাজের চাপ বেশি এখন, সামনে ইলেকশন তো। আমাদের সন্তান এবার বাবার ইলেকশন দেখবে। কিন্তু এবার ইলেকশনে ঝামেলা আছে। কেন? বিরোধী দল চটে আছে, পরপর 4বার মন্ত্রী আসন পেয়েছি আমি, তাই। এতে তোমার অন্যায় কোথায়? তোমার সততা দেখেই তো জনগণ ভোট দেয়। সে তো ঠিক আছে, কিন্তু এবার ওরা এতটাই ক্ষেপে আছে যে বস্তিতে গিয়ে জনে জনে হুমকি দিয়ে এসেছে। মানে ক্ষমতার অপব্যবহার। ভাই জানে, কিন্তু এখনই অ্যাকশন নেওয়া যাবে না। বলেই মেহেরাজকে নিজের দিকে ঘুরিয়ে কোলে নিয়ে মেহেরাজের গালে চুমু দিয়ে বলে, আমার কলেজের টুকরা, তুমি তাড়াতাড়ি বড় হও। বাবার সাথে তুমি একজন সৎ ব্যক্তি হয়ে দেশ রক্ষা করবে। মেহেরাজ তো বাবাকে পেয়ে খুব খুশি। রাজের গালে হাত দিয়ে গাল হা করে হাসছে আর 2 পা লাফাচ্ছে। আচমকা এগিয়ে এসে লালা গড়িয়ে পড়া গালটা রাজের মুখের বাম পাশে আটকে রাখে। এটা বুঝিয়ে দেয় ছোট্ট মেহেরাজ তার বাবাকে মাম্মানে চুমু দিচ্ছে। রাজ খুশিতে 2 হাত দিয়ে মেহেরাজকে জড়িয়ে রাখে। এখন রাজের বাড়িতে সময় কাটে মায়া ও মেহেরাজের সাথে। মায়া অপলক হয়ে দেখছে বাবা ছেলেকে। মেহেরাজের দাঁত ওঠেনি। রাজ মেহেরাজের গালের মারির সাথে গালের কামড় পেয়ে ছেলের দিকে তাকায়। ব্যথা নেই, বরং নিজের ছেলে থেকে ভালোবাসা আছে। এই সুখ রাজকে অন্য জগতে নিয়ে যায়। নিজের সন্তানের ভালোবাসা যেন আলাদা প্রশান্তি। মায়া এবারে বলে, ফ্রেশ হয়ে নিন, খাবার আনছি আমি। কিন্তু আমার ডান পাশের গালটা খসখস করছে, একটা মামা দিয়ে দাও তো। মন্ত্রীমশাই, কি? মেহেরাজ আছে কিন্তু। ও তো ছোট। এগুলো দেখতে দেখতে শিখে যাবে। ও, এই ব্যাপার, দাঁড়াও, একটা আইডিয়া আছে। বলেই মেহেরাজকে দোলনায় শুইয়ে দিয়ে বলে, বাবা মেহেরাজ, চোখটা বন্ধ করো, তোমার বাবা আবার প্রেম করবে। মেহেরাজ ছাতার মাথাও বোঝেনি, কিন্তু খিলখিল করে হেসে দেয়। রাজ এবার মায়ার মুখের দিকে তাকাতেই দেখে মায়ার রাগী মুখ। পাত্তা না দিয়ে বলে, আমার ক্লান্ত শরীরে তোমার সংস্পর্শ সকল ক্লান্তি দূর হবে। আপনি পাগল মন্ত্রীমশাই। রাজ কোনো কথা না বলেই মায়াকে নিয়ে বিছানায় ঝুঁকে যায়।
মায়ার ঠোঁট আঁকড়ে নিয়ে ব্যস্ত হয় নিজের ক্লান্তি দূর করতে। কিছুক্ষণ পর উঠে বলে, না, সেই ফিলটা পাচ্ছি না, কারণ মেয়েরা যাচ্ছে এখানে। ছেলের সামনে রোমান্স করতে আমার লজ্জা করে তো। মায়ার চোখ যেন অবাকের মতো বড় হলো। রাজ নাকি লজ্জা পায়, বলে, যাক, অবশেষে ছেলের সামনে রোমান্স করতে লজ্জা পাচ্ছেন আপনি? রাজ একটু ভেবে বলে, ভাবছি আমি আমার টেকনিকে রোমান্স করব। বাথরুম বিলাসে? রাজ চোখ টিপে বলে। ব্রিলিয়ান্ট বউ। মায়া চোখ বড় বড় করে বলে, দ্রুত ফ্রেশ হয়ে আসুন, রাতে খাবার খেয়ে নিন আগে। রাজ শুনল না মায়ার কথা। নিজের যেটা প্রয়োজন সেটা মিটিয়ে নি। মায়াকে কোলে নিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, তুই একটু একা একা খেলা কর বাবা, আমি তো আর একটা ভাই বোনের ব্যবস্থা করি, কেমন? মায়া হালকা চাপড় দিল রাজের বুকে। রাজ নেশালো দৃষ্টিতে চেয়ে বলে, লেটস গো মায়াবতী। বাথরুমে এসে দরজা লাগিয়ে মায়াকে বাথটাবে শুইয়ে দিয়ে মায়ের উপর ঝুঁকে বলে, আমার বাথরুম বিলাসে তোমাকে স্বাগত মায়াবতী। মায়া উঠতে নিবে কিন্তু রাজ উঠতে দিল না। মেহেরাজকে দোলনায় রাখার কারণে মায়া উঠতে নেয়, কিন্তু রাজ বলে, আমাদের সন্তানের সামনে রোমান্স করলে বিষয়টা দৃষ্টিকটু লাগে, তাই সিদ্ধান্ত নিয়েছি এখানে আমি আমার রোমান্সের মুহূর্তগুলো কাটাবো। কি বলো তুমি? মায়া কিছু বলে না, কিন্তু হঠাৎ রাজের গলার কাছে কাটা দাগ দেখে বলে, এখানে কি হয়েছে? রাজ যে আজকে হামলা শিকার হয় এটা জানাতে চায় না মায়াকে। আসলে আজকে রাজের উপর হামলা করা হয়, ছুরির আঘাত লাগে গলায়। একটুর জন্য জীবন বাঁচাতে পেরেছিল রাজ। ব্যাপারটা গোপন রাখতে মায়ার ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে চুম্বন বিলাসে মত্ত হয়। মায়া বলেনি তার উত্তর লাগবে, তাই নিজেকে ছাড়াতে চাইলে রাজ বিরক্তির সাথে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী। বলেই মায়ের গলায় মুখ ডুবিয়ে নিজের ক্লান্তি দূর করতে ব্যস্ত। মায়া বুঝলো রাজ কিছুই জানাবে না, কিন্তু মায়াও কম না। তার মন্ত্রীকে কেউ আঘাত করলে সে ছেড়ে দিবে না, খোঁজ নিবে যে এই কাজ কে করেছে। আপাতত রাজের সাথে মত্ত হয়ে থাকে। পরদিন আদ্র এসেছে, সেই সাথে এসেছে বীরজারা। সবাইকে দেখে পরিবারের সকলে এক জায়গায় আড্ডা দিচ্ছে। এক সময় শাহানা পারভিন মুখ খোলেন। আমরা কিন্তু মিষ্টি মুখ করার ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি। সবাই ভ্রুকুটি করে তাকায়। শাহানা পারভিন এবার রাজিয়াতিকে তাকিয়ে বলেন, ছেলের হয়ে সুখবর দিবে না নাকি? রাজিয়া বলে ওঠে, আমি একা কেন দাদি হবার খবর দিব? তুমিও তো এক প্রকার দাদি হতে চলেছো। সবাই বুঝে নিল। রাজ এসে বীরকে জড়িয়ে ধরে বলে, আব্বে শালা কংগ্রেচুলেশন, আমি মামা প্লাস চাচা হব। রুদ্র হেসে দিয়ে বলে, তোমার ব্রো এক বাচ্চার থেকে দুরকম ডাক শোনার ভাগ্য হয়েছে। প্রলয়ের মামাও তুমি, প্রলয়ের চাচাও তুমি, আবার প্রলয়ের আঙ্কেলও তুমি। অন্যদিক থেকে হিসাব করলে প্রলয়ের ফুপাও তুমি, কারণ কাজিন ক্রস বিয়ে হয়েছে যে। এখন বীর ব্রোর বাচ্চার মামাও তুমি, চাচাও তুমি। সবাই একত্রে বলে উঠে, ব্যাপারটা তো খেয়াল করে দেখিনি। রাজ বলে উঠে, হ্যাঁ, তারপর তোদের থেকে হব। তোদের এক একটা বাচ্চা আমাকে আবার চাচা বলে ডাকবে, আবার মামা বলে ডাকবে রে। মাহমুদ সর্দার বলে উঠেন, সব যখন হয়ে যাচ্ছ, শ্বশুর ডাকটাও এদিক ওদিক থেকে শোনার ব্যবস্থা করে নিও। এইটা তো তোমার নাতি নাতিনারাই ঠিক করবে বাবা, যদি ওদের আলাদা কোনো চয়েস না থাকে। আমার ভাই বোন এক একজনের বাচ্চার সাথে এক একজনের বিয়ে ব্যবস্থা করবে বাবা। রুদ্র এবার রাজের পাশে বসে বলে, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হবে। আমাদের বাবাদের মতো আমরাও কিন্তু ভাই বোন থেকে বেআইন হব। আহান সর্দার এবার সকলের উদ্দেশ্যে বলেন, এবার আমি কিছু বলি। হ্যাঁ বলো মেজো বাবা। আমার হতচ্ছাড়া বড় পুত্র তো এখনো বিয়ের সময় পাচ্ছে না। বলি কি, আমি দাদা ডাক শুনে মরতে পারবো তো, নাকি আশায় আশায় নিরাশ হতে হবে? আদ্র আর চোখে সিয়ার দিকে তাকালো। সিয়া কোনো ভাব প্রকাশ করেনি, এবার নীরব আছে শুধু। আদ্র কি জানায় এটা জানার জন্যে। যতই হিয়া বুঝিয়ে বলুক, সিয়া মন তো চায় আদ্রকে নিয়ে একটু সময় কাটাতে। বারবার আশাহত হতে ভালো লাগে না তার, এটাও তো বুঝতে হবে। আদ্র দীর্ঘশ্বাস ছেড়ে সবার দিকে তাকালো। সবাই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাকে দেখছে। আদ্র ভ্রুকুটি করে বলে, কি হয়েছে? রুদ্র সূক্ষ্ম দৃষ্টি রেখে বলে, আমার জন্য দ্রুত ভাবি আনবে নাকি আমি পালিয়ে গিয়ে বিয়ে করে আসব? কে পালাবে আপনার সাথে রুদ্র ভাই? হিয়া আর প্রশ্নে রুদ্র বলে, যাকে বিয়ে করব সে। আমার পুই গেছে পালিয়ে বিয়ে করতে। তুলে নিয়ে বিয়ে করব, তাহলে কিন্তু মরার আগে বিয়েটা করবই। রাজ এবার মাহমুদ সর্দারের দিকে তাকান, মৃদু হেসে বলে, এই জীবনে আমি একা না, আরো ব্যক্তি আছে বহিনা ভুগছে। দ্রুত বিদায় করো বন্ধুটোকে। আমি বললে কি হবে, বনের জামাইগুলোতে নিয়ে যায় না। রুদ্র বলে উঠে, জামাইগুলো বলবে না ব্রো, বলো ওই একটা ব্যক্তির কথা যার জন্য আমার বিয়েটা হচ্ছে না। আহান সর্দার হতাশ হয়ে মাহমুদ সর্দারের পাশে বসে বলেন, আমার ভাগ্যটাও হয়েছে আরেক। বড় ছেলে বিয়ে করতে গিয়ে কেরিয়ারের জন্য ডেট পিছায়,
ছোট ছেলে বিয়ে করার জন্য সারাদিন লাফায়। রুদ্র বলে ওঠে, আমার আলাদা কোনো ক্যারিয়ার নেই বাবা, তাই বিয়েটাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি। মুখে লাগাম দাও। পাশে যে একটা আছে তাকে দেখতে পাচ্ছ না? সাদা পাঞ্জাবি পরে দেশ রক্ষা করা আমার হতচ্ছাড়া এসব ট্রেনিং দেয় ভাইদের। মাহমুদ সর্দার এসব বলাতে রাজ চোখ বড় বড় করে বলে, আমার তো খেদে কাজ নেই যে লাগামহীন কথাবার্তার জন্য একটা স্কুল খুলবো। তোমরাই তোমাদের ছেলেদের ঠিক সময় বিয়ে দিতে জানো না, তাই অবলা ছেলের মুখ খুললে লাগামহীন হয়ে যায়, তাই না? আহান সর্দার এবার আদ্রকে ধমক দিয়ে বলেন, এবার কি বিয়েটা করে তোমার ভাইকে উদ্ধার করবে, নাকি আবারও কোনো কাজে বিদেশে যেতে হবে? আদ্র সবার কথা চুপচাপ শুনে যাচ্ছে। আসলে তারও দোষ আছে, বিয়ে ঝুলিয়ে রাখার দরকার কি? সিয়ার দিকে চেয়েই তো এসব করা। এগুলো তো কেউ বুঝবে না। সিয়ার পরীক্ষা ছিল এই সময় বিয়ের কথা ভাবলে মেয়েটার পরীক্ষা দেওয়া হতো, কিন্তু ভালোভাবে পরীক্ষা দেওয়া হতো না। তাই তো সুযোগ বুঝে আদ্র নিজেও বাইরে গেল, যেন সিয়ার পরীক্ষা ভালো হয় আর নিজের নতুন টেকনোলজি সম্পর্কে ধারণা হয়। আদ্র কিছু বলতে নিবে, সিয়া বলে, তোমরা রুদ্র ভাইয়ের বিয়েটা আগে দাও। সমাজের দিক তাকানোর তো মানে নেই। মন্ত্রীর বাড়িতে কে কি করলো এগুলো দেখতে দেখতে এমনিতেও মানুষ কান পেতে সারা জীবনে থাকবেই। রুদ্র ভাইকে এতে আটকে রাখার দরকার নেই। আমাদের ব্যাপারটা পরে দেখলেও চলবে। সিয়ার কথা শুনে সবাই আদ্রকে দেখছে, বিশেষ করে মায়া রাজ। দুজনের চোখ আছে আদ্রের দিকে। আদ্র গলা ঝাড়া দিয়ে বলে, আগেরবার তো এসেছিলাম বিয়ের জন্য, কিন্তু পারিবারিক একটা ঝামেলার জন্যই তো আমাদের পিছিয়ে যেতে হলো। ভাগ্যক্রমে বীরের বিয়ে হয়, কিন্তু ওটাও কিন্তু ছিল একটা ট্রমা। ভাগ্যক্রমে বীরের বিয়ে হয়, কিন্তু ওটাও কিন্তু ছিল একটা ট্রমা। আমি নির্ভেজাল জীবন কাটাতে চাই, তাই ওই সময় বিয়েটা করতে না করি। এখন শিয়ার পরীক্ষা ছিল, আমার নিজেরও নতুন টেকনোলজি সম্পর্কে জানার ছিল বলেই ডেট পিছিয়ে দেওয়া। কিন্তু সব যখন মিটিয়েছে, এবার আমি আর ডেট পিছাবো না। তোমরা যত দ্রুত সম্ভব বিয়ের ডেট ঠিক করো। সবাই হাততালি দিয়ে বলে, তাহলে আমরা দ্রুত বিয়ের কাজ শেষ করে নেই। এরই মধ্যেই মিষ্টি আসে বাসায়। রাজি বলে, আমি অর্ডার করেছিলাম বীরজারার তরফ থেকে। মায়া একটা মিষ্টি নিয়ে জারাকে খাইয়ে দিয়ে বলে, কংগ্রাচুলেশনস। যারাও এক কামড় নিয়ে মায়াকে অন্য দিক দিয়ে খাইয়ে দেয়। মিষ্টি খাওয়ার পরেই মায়া কেমন নড়ে চড়ে উঠে, ওয়াক করে দৌড় দেয়। সবাই অবাক হয়ে তাকায়। মালিনী দৌড়ে গেল, বাকিরা নিচেই আছে। কিছুক্ষণ পর নিচে এসে বলে, আমাদের মনে হয় আবারও খুশির খবর আসতে চলেছে। খান বাড়ির সুখবর আর সর্দার বাড়ির সুখবর একসাথে আসতে চলেছে। ডাক্তার ডাকো তোমরা। সবাই রাজের দিকে তাকিয়ে হাততালি দেয়। রুদ্র বলে দেয়, সেকেন্ড টাইম কংগ্রেচুলেশন ব্রো। মৌ দেখলো সবার সাথে সাথে প্রণয় হাততালি দিচ্ছে। পিয়াসের উদ্দেশ্যে বলে, আমাদের ছেলেটা কত খুশি দেখো। পিয়াস প্রলয়কে দেখে হাসলো। সবাই মিষ্টি মুখ করে, কিন্তু রাজ বিড়বিড় করে বলে, আমার কপালে এমন কেন হয়? কেক দিতে পারি না, গোল হয়ে যায়। আশ্রমে এসেছে সর্দার পরিবার ও খান পরিবারের সদস্যরা। এটা মায়ার নানার তৈরি আশ্রম। দেশযুদ্ধের পর মায়ার নানা ব্যবসায়ীর দিকে উন্নত হলেই তিনি চেয়েছিলেন দেশের অনাথ ব্যক্তিদের ঢাল হয়ে দাঁড়াবেন। নিজের গার্মেন্টস যেটা শিবচরে, ওটা তখন খুব নাম করা ছিল। সেখান থেকে বিভিন্ন গ্রামে তাঁতের শাড়ি সাপ্লাই করা হতো। দেশের 1 নম্বর পজিশনে ছিল গার্মেন্টস, যার কারণে টাকা পয়সার অভাব হয় না। লোকটা টাকার অপব্যবহার করতেন না, নিজেদের জীবন চলার ব্যবস্থা করে বাকিটা ইনভেস্ট করেন আশ্রমে। সেই থেকে শাহানা পারভিন ও পরে মায়া দেখাশোনা করে। মায়ার নানার ওই গার্মেন্টস ছিল বলেই মায়া সেখান থেকে আরও দুটো আলাদা নিজের যোগ্যতায় দাঁড় করিয়েছে। সাথে বীরের মতো ভাইয়ের অবদান অনেক। বলতে গেলে রাজ ও বীর মিলেই মায়ার ঢাল। সবাই গাড়ি থেকে নামতেই বাচ্চারা ছুটে আসে, এসেই মায়াকে জড়িয়ে ধরে। সবাই খুশি হয়। এই 10 বিঘা জমির উপর আশ্রমটির অর্ধেক স্থানে এতিম শিশুদের জন্য, অর্ধেক বৃদ্ধ বাবা মায়ের জন্য। পিছনে গাড়ি থেকে মিষ্টির প্যাকেট ফল ঝুরি নামছে এক এক করে। সবাই সেগুলোর ভিতরে নিয়ে যাচ্ছে। মন্ত্রী ও তার পরিবার এসেছে বলে এলাহি কায়দায় আয়োজন করা হয়েছে। বাবুর্চির রান্নার ঘ্রাণ ভেসে আসছে। রোস্টের ঘ্রাণ সবাই উপভোগ করলেও সহ্য করতে পারল না মায়া ও যারা। দুজনাই নাকে হাত দেয়। যারা একটু ওয়াক করে উঠতেই বীর যারার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, পানি পান করো। যারা পানি পান করা শেষ করলেই সকলের মাঝে যারাকে কোলে নিয়ে দ্রুত ভিতরে চলে গেল, যেন এতগুলো রাস্তা জুড়ে খাবারের গন্ধে আরো অসুস্থ না হয়। প্রেগনেন্সিতে সবার শরীরের অবস্থা এক হয় না। মায়া যদিও একটু সুস্থ থাকতে পারে, যারা যেন চেষ্টা করলেও পারে না। বীর যারাকে নিয়ে যেতে থাকলে যারা বলে, লোকে দেখছে তো। যারা মৃদু হেসে বীরের গম্ভীর মুখের দিকে তাকায়। রাজ মায়ার দিকে চেয়ে থাকে। মায়া পাশ ফিরে রাজের দিকে তাকালে দেখে চোখ পাকিয়ে বলে। রাজ মৃদু হেসে বলে, একটু অসুস্থ হলেই পারতে। প্রলয় আছে সিয়ার কোলে আর মেহেরাজ আছে হিয়ার কোলে।
ফুপু হবার পর থেকে সিয়া আর হিয়া কোল পাল্টাপাল্টি করে দিন পার করে। ওদের বিয়ে আর 2 দিন পর। কেনাকাটা শেষ, শুধু তারিখটা আসার অপেক্ষা। ভেতরে ঢুকতেই সবাই দেখতে পায় মায়ার নানান ছবি বড় করে দেয়ালে টাঙানো আছে। মাহমুদ সর্দার সেই ছবি দেখে বলেন, মহান ব্যক্তিদের সবসময় সম্মানের সাথে দেখা হয়। একজন আদর্শ লোকের পরিচয় দেওয়ার আজ উনি মারা গিয়েও সম্মান পাচ্ছে। ওনার সম্মানার্থে দেয়ালে ওনার মস্ত বড় ছবিটা টাঙানো, এর থেকে আর কি বা চাওয়ার থাকে। রাজের কথা শুনে মাহমুদ সর্দার চোখ বড় বড় করে বলেন, হতচ্ছাড়া, তুমি আমার মৃত্যু কামনা করো? মাহমুদ সর্দার আরো কিছু বলতে নিবেন, মালিনী খান হাত চেপে ধরে বলেন, ছেলের সাথে পাগলামি করো কেন? সিন ক্রিয়েট না করে চুপচাপ চলো আমার সাথে। বেচারি মাহমুদ সর্দারের ব্যাপারটা কেউ বুঝলো না। সবসময় তাকেই যেন পচানো হয়, হোক সন্তান বা হোক বউ, যে পারে তাকেই যেন হারিয়ে দিবে। নিজেদের স্থানে বসে মাহমুদ সর্দার 2 মেয়ের দিকে তাকালেন। সিয়া আর হিয়া এখনো 2 ভাতিজা নিয়ে খেলছে, পাশেই তাদের হবু বরেরা আছে। মাহমুদ সর্দার আশ্রমের হেড কর্মীকে বলেন, আমি সিন ক্রিয়েট করছি। সবাই খুশিতে নেচে ওঠে। বিয়ের অনুষ্ঠান মানে ভালো ভালো মজার খাবার পাবে। বাচ্চারা চিল্লিয়ে সম্মতি দেয়। সাথে বৃদ্ধ কয়েকজন বলেন, আমরা অনাথ মানুষ, আমরা বিয়ে দেখবার সুযোগ এখন আর পাই না। আমাদের কেউ দাওয়াতও দেয় না, সেখানে আপনারা এই সুযোগ করে দিবেন? না করা যায় না। বাচ্চারা তো খুশিতে লাফিয়ে ওঠে। রান্না শেষ করে বাবুর্চি খাবারের ডেক নিয়ে অন্যদিকে রাখে। আদ্র এবার সিয়ার দিকে চেয়ে বলে, তুমি খুশি তো প্রেয়সী? সিয়া ঠোঁট চেপে হেসে আদ্রর দিকে তাকালো। প্রলয়কে দেখিয়ে বলে, সবার মতো কি আমরাও বিয়ের 2 মাসের মধ্যে বেবি নেব, নাকি একটু দেরি করে? সিয়া লজ্জায় চুপ করে ঠোঁট কামড়ায়। আদ্র বাধা দিতে বলে, ঠোঁট কামড়াবে না? আর তো মাত্র কিছুদিন, এরপর ঠোঁটের মালিক হব আমি। তাই এটাকে শেপ রাখো। যত ক্ষত করার প্রয়োজন হবে তার জন্য আমাকে পাবে। সিয়া মাথা উঁচিয়ে আদ্রকে দেখে কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলতে নিলে আদ্র হেসে বলে, বোকা প্রেয়সী আমার, একটুতেই নার্ভাস হয়ে যায়, আবার ডাক্তার হবে। সিয়া চুপচাপ প্রলয়ের দিকে ফিরল। ছেলেটা ঘুমিয়ে গেছে। মৌকে দেখিয়ে বলে, প্রলয় ঘুমিয়ে গেছে ভাবি। মৌ আফসোস করে বলে, ছেলেটাও হয়েছে বাবার মতো, সারা দিন ঘুমায়। এত শান্ত স্বভাবের ছেলে তো আমি চাইনি। একটু দুষ্টু হবে, সারাদিন না হোক আমাকে একটু হলেও তো বিরক্ত করবে। আমার তো মনেই হয় না আমি কারো বউ, আমি কারো মা। হিয়া চোখ বড় বড় করে বলে, এদিকে মেহেরাজ বাবা হয়েছে পুরো উল্টো। এর মতো বাচ্চা আমি আমার জীবনে একটাও দেখিনি। টিভিতে খবর দিলে কান্না করে, যেই ডিজি দেই অমনি খিলখিলে হাসে। এতটুকু বাচ্চার কি না ডিজ দেখতে ভালো লাগে? মাহমুদ সর্দার এবার রাজের দিকে একবার দেখে আক্রোশ মিটিয়ে বলেন, তোমার বাপটাও কি এমন ছিল বাবা? হতচ্ছাড়া, আমি তোর বাপ। ও, আমি তো ভুলেই গেছি। মায়া চোখ রাঙিয়ে বলে, আসলেই বাবা ঠিক বলেছে। আমার মেহেরাজ আমার মতো একদমই হয়নি। ওর সাথে দুষ্টুমি না করলে ও ওইটুকু পা দিয়ে লাথিয়ে দেয়। যেই ওর সাথে একটু খেলতে হবে, গল্প করতে হবে, অমনি লাফিয়ে লাফিয়ে হাসবে সে। রাজ বেবি কি তোমাকে লাথি দেয় মায়া? বীর দাঁত খিচে বলে, যদি খেতে না চাও আমার লাথি, তাহলে বন্ধ করো তোমার বলা রাজ বেবি। যারা মুখ ভেঙচি দিয়ে সামনে তাকালো। আজ অনেকদিন পর বীরকে রাগিয়ে দিল। একটু ভেবে বলে, আচ্ছা, বাচ্চাগুলো যদি বাবার ফটোকপি হয়ে থাকে, তাহলে আমার বাচ্চাটা কি আমার স্বামীর ফটোকপি হবে? মানে রসকসীন আর রাগী? বীরের চাহনি দেখে যারা পাখিটা বলেনি। রাজিয়া বলে ওঠে, আমার বৌমাকে ভয় দেখাবি না, ও তো ভুল কিছু বলেনি। তোর মতো স্বামী নিয়ে যে ধৈর্য ধরে সংসার করছে, এতে বেস্ট বৌমা পুরস্কার যারা পাবে। এখন যদি হয় আমার নাতি বা নাতনি এমন, তাহলে জীবন টোটাল গেল। মা তুমিও? অবশ্যই আমিও। যারা এবার রাজিয়ার বাম বাহুতে মাথা রেখে বলে, বেস্ট বৌমার সাথে বেস্ট শাশুড়ি পুরস্কার তুমি পাবে মা। দুজনের ভালোবাসা দেখে চুপ হয়ে গেল বীর। আজ এখানে মায়া ও যারার জন্য সবার আশা। এত বড় ঝামেলার পর সুখবর পাওয়া গেল। হ্যাঁ, প্রলয় ও মেহেরাজ সুখবর ছিল, কিন্তু ওই সময় আনন্দ ফুর্তি করার পরিবেশ ছিল না। নিজেদের কর্মজীবন, আবার সাথে শত্রুর আক্রমণ, সব মিটিয়ে আজ ওরা একটা ছুটির দিন বের করে। যদিও দুজনে শাহী খাবার খেতে পারবে না, তাও দুজন পোয়াতি মেয়ের জন্য আজ খাবারের আয়োজন। মেহেরাজের সময়ও চেয়েছিল আশ্রমের লোকেরা, তখন না করে দেয় মায়া, বিভান খানের কুনজর থেকে বাঁচানোর জন্য। ওরা না জেনে মন খারাপ করে। এবার নিজেদের থেকে আসলো সবাই। মায়া ওর যারার সামনে সাজানো খাবারের থালা,
আনা মাত্রই যারা আবারও ওয়াক করে। সহ্য হচ্ছে না যারার এত ফ্লেভার। রাজিয়া মাঝে মধ্যে দুশ্চিন্তা করে, কিন্তু শাহনা পারভিন জানান, এরকম অনেকের হয়। এসব খাবারের গন্ধ আমিও সহ্য করতে পারতাম না। লেবু চটকে ভাত খেতাম অনেক সময়। বীর কিছু বলতে দিবে যারা হাত ধরে বলে, রাগ দেখাবে না, এনারা ফর্মালিটি পালন করছে। আমার খারাপ লাগতে পারে, এই জন্যই মায়ের সাথে আমাকেও খাবার দিচ্ছে। কানে কানে বলে সবার উদ্দেশ্যে বলে, আমি খাবো না। মায়া দুগাল খেয়ে বলে, আমি আর খেতে পারবো না, নষ্ট না করে বাচ্চারা এক থালাতে মজা করে খাক। আমরাও খাবো ওদের সাথে। হিয়া আকবরিয়ে বলে উঠে। সিয়া তাল মিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের সাথে আমরাও আছি। এক থালায় খেলে মনে হবে পিকনিক করছি, তাই না? দুই বোন উঠাতে দুই ভাইও উঠে ওদের পাশে বসে ওদের সাথে। হিয়া অবাক হয়ে বলে, একসাথে চা শেয়ার করতে পারি আর একসাথে খাবার শেয়ার করতে পারবো না? পিছনে ঘুরে সবার দিকে তাকাতেই দেখে সবাই খাওয়ায় ব্যস্ত। বাচ্চারা নিজেরাও থালা থেকে রোস্টেড পিস নিয়ে তৃপ্তি করে কামড় দিচ্ছে। সুযোগ বুঝে এক লোকমা হিয়ার সামনে ধরে। হিয়া মৃদু হেসে নিল। এদিকে সিয়া নিজের মতো পোলাও আর গোশ নিয়ে যেই গালে নিবে অমনি ওই লোকমা নিজের গালে নেয় আদ্র। সিয়া অবাকের সাথে দেখলো আদ্র ইশারা করে বলে, অনেক মজা। সিয়া আমতা আমতা করে বলে, খাইয়ে দেব? দিলে মন্দ হয় না। সিয়া আশেপাশে তাকিয়ে চুপি চুপি সুযোগ বুঝে দিয়ে দেয় আদ্রের গালে। ভেবেছে কেউই দেখতে পায়নি। এদিকে রুদ্র আচমকা বলে, হবু বরকে খাইয়ে দেওয়ার জন্য আশেপাশে তাকিয়ে এত সুযোগ খোঁজার কি আছে? আমরা কি বাঘ নাকি ভাল্লুক? সিয়া লজ্জা পেয়ে পিছনে তাকালো। হিয়া কনুই দিয়ে গুঁতো দেয় রুদ্রের বুকে। রাজ ফিচেল হেসে বলে, আমার বোনদের লজ্জায় ফেলছো বেটা রুদ্র। বিয়ের পর কিন্তু ওরা বউ হয়ে প্রতিশোধ নেবে। তোমার বোন এমনিতেও প্রতিশোধ নিতে ভালোবাসে ব্রো, এটা নিয়ে আমি সন্দেহ রাখছি না। রুদ্র ভাই, আমি তোর বালের ভাই। কানে কানে বললেও হিয়া চোখের রাগ দেখায়। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাচ্ছে। সিয়া অনেক আগেই উঠে চলে যায়। আদ্র ফ্যাল করে দেখে রুদ্রের দিকে ফিরে বলে, তোর জন্য মেয়েটা না খেয়ে উঠে গেল। খাচ্ছিল কোথায়? ও তো খাওয়াচ্ছিল। তোমার মতো দামরা একজনকে খাইয়ে দেয়। শাট আপ রুদ্র। শাট আপ রুদ্র ভাই। আদ্র হিয়ার ধমক কানে নিল না। রুদ্র উল্টো বলে, আজকাল সত্যি কথার দাম নেই, মুখের ওপর শুনতে হয় শাট আপ। আদ্র একটা প্লেটে খাবার নিয়ে বাইরে যায়। মাহমুদ সর্দার ও আহান সর্দার মৃদু হাসছেন। ছেলে মেয়েদের বিয়েটা তাদের মন মতো হবে। বাবা হিসেবে তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে সন্তানদের সেভাবেই দেখেছেন। আদ্র চলে যেতে আহান সর্দার নিজের বউকে মানে অবনীর কথা ভাবছেন। অবনীকে নিয়ে এভাবে কত মিষ্টি মধুর সময় কাটাতো। এখন ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছেন। একসময় ছেলেদের মতো ইয়াং ছিলেন। বউকে নিয়ে কত ঘুরতে যেতেন। বউয়ের লাজুক মুখ দেখে তাকে লজ্জায় ভরে রাখতেন। ভাবতেই চোখের কোণা দিয়ে পানি জমতে শুরু করে। মাহমুদ সর্দার নিজেও অনেক কিছু কল্পনা করেন। সেই সাথে নিজের ভাই মোহন সর্দারকে নিয়েও ভাবেন। পুরনো অতীত তিক্ত হলেও জীবনের এক অংশ। সেখানে যে শুধু তিক্ততা ছিল এমন না, তার আগে কিছু সোনালি দিন ছিল। আহান সর্দারকে সান্ত্বনা দিতে অন্য কথা নিয়ে বলেন, আমরা দুই ভাই অবশেষে বেয়াই হব। অবনী কিন্তু তোমার মেয়েদেরকে খুব ভালোবাসতো। ছেলে দুটো মায়ের পছন্দকে না জেনেই মূল্য দিল। মোটেই না, তোর ছেলেদের সামনেই তো অবনী বলতো এমন লক্ষ্মী মেয়ে দুটোকে আমার ঘরের বউ বানাবো। সেখান থেকে তোমার ছেলে দুটির নজর আমার মেয়েদের উপর। এটাও ঠিক, আমার বউয়ের বাধ্য সন্তান ছিল তো আমার দুটো ছেলে। অন্য কিছু না মানলেও মায়ের দেখা পাত্রী দুটোকে মানতে রাজি। হেসে দেয় দুই ভাই। মাহমুদ সর্দারের মনে মনে আফসোস থেকেই যাবে, মোহন সর্দার কেন এমন হলো না। বাবার ছোট বউয়ের সন্তান হয়েও আহান কত ভালো মিলেমিশে থাকে, বউকে ভালোবাসে। এখনো কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে বরং সন্তানদের সৎপথ দেখানোর চেষ্টাই করেছে। এমনটা মোহন সর্দার হলে আজ পরিবারের মাঝে শূন্যতা থাকতো না। তিন ভাই একসাথে আজ এখানে হেসে খেলে কাটাতো। মানুষ যাই বলুক, ভাইয়ের কথা মনে পড়তে কান্না আসে মাহমুদ সর্দারের। নিজের মায়ের পেট কেটে আসা ভাই বলে কথা, পারেন না ভাইকে ঘৃণা করে থাকতে। কান্না আসছে এখনো। মায়ের মুখের দিকে চেয়ে ভাইকে নিয়ে ভাবছে। হঠাৎ মায়া চোখ রাখলো তার দিকে। মাহমুদ সর্দারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া কিছুই বুঝলো না। প্রশ্ন করে, কিছু লাগবে বাবা? মাহমুদ সর্দার মলিন হেসে বলেন, না মা, তুমি কিছু তো খাও। বলতে না বলতে মায়া ও জারার জন্য সাদা ভাতার সবজি সাথে মাছ ভুনা আনে। এগুলো রাখতেই বলে, দেরি হয়ে গেল আপনার দুজনের খাবার আনতে। স্যার মাত্র ওগুলো দিয়ে রান্নার খবর পাঠালেন তো, তাই দেরি করা। এর কথা মতো তেল মশলা অল্প দিয়ে রান্না করেছি। রাজের উদ্দেশ্যে বলে কথাগুলো। মায়া মুখে হাসি ফুটিয়ে দেখলো রাজকে। মায়ার সব দিকে খোঁজ নেয় রাজ। মায়াকে
কখনো কষ্ট পেতে দেয় না। এই তো রাতের বেলায় মায়ার পা কামড়ে উঠে অস্বস্তি লাগছে শরীরে। রাজ বুঝতে পেরে না ঘুমিয়ে মায়ার পা টিপে দেয়। মায়া হেসে দিয়ে রাজের কানের কাছে মুখ নিয়ে বলে, মাই বেস্ট হাজবেন্ড। রাজ টুক করে মায়ের কপালে চুমু দিয়ে বলে, তুমিও আমার বেস্ট বউ। আজকে সিয়া ও হিয়ার গায়ে হলুদ। দুই বোনকে হলুদ সাজে সজ্জিত করা হয়েছে। আশ্রমের বড় ফাঁকা মাঠে প্যান্ডেল করা, সেখানেই হলুদের অনুষ্ঠান। দুই বোনকে এক জায়গায় বসানো হয়। এক এক করে আত্মীয়রা এসে হলুদ ছুঁয়ে দেয় সিয়া ও হিয়াকে। সামনে দাঁড়িয়ে দেখে তাদের দুই হবু বর। সিয়ার দিকে চেয়ে আছে আদ্র, হিয়ার দিকে চেয়ে আছে রুদ্র। সবাই উপস্থিত থাকলেও এখানে নেই তাজ। মাহমুদ সর্দার একের পর এক কল লাগালেন, ওপাশ থেকে কেউ ধরছে না। রাজ এসে ফোনটা নিয়ে বলে, রিল্যাক্স বাবা, ওরা আসবে। ছেলেটা সুস্থ হয়েছে তো? পুরোপুরি সম্ভব না, কিন্তু একটু স্বাভাবিক হয়েছে। এখন সমাজে চলতে শিখেছে, ওকে সেভাবে ট্রেনে রাখা ছিল। অবশেষে আশ্রমের কাছে বড় একটা গাড়ি এসে থামলো। সেখান থেকে নামে তাজ। রুবি উঠে দাঁড়ালো তাজকে দেখে। মাহমুদ সর্দার নিজেও এগিয়ে এলেন, জড়িয়ে ধরেন ছেলেকে। রাজ এসে বাবার পিছনে দাঁড়ালো। মাহমুদ সর্দার সরতে রাজ জড়িয়ে ধরে। সিয়া ও হিয়ার নজর সেদিকে যেতেই খুশিতে হাততালি দেয়। মায়া ওদেরকে দেখে যেই অন্যদিকে চোখ রাখে দেখে রুবি মিটমিট করে হাসছে। রুবির হাসি দেখে মায়ের খটকা লাগে, যদিও এই খটকা খারাপ না আর অবগত ছিল। তাও একবার পাশে বসে থাকা জারার কানে মুখ রেখে বলে, এই রুবি কি তাজ ভাইকে ভালোবাসে? যারা একটু ঝুঁকে বলে, আমারও সেম মনে হয়। আমি ওর নজরে ভালোবাসা দেখি, কিন্তু ওর ব্যাপার ওই বুঝে নেবে, তাই চুপ আছি। তোমার মনে হয় একটা মেয়ে হয়ে কখনো নিজের ভালোবাসা আগে প্রকাশ করবে? মেয়েদের বুক ফাটবে তবু মুখ ফুটবে না। রুবি কিন্তু এদিক থেকে অনেকটাই লাজুক। এটারই সুযোগ নিয়েছিল মিহির। ভালোবাসা মানুষকে কোন দিকে ঠেলে দেয় বলা যায় না। আমার মনে হয় তাজ ভাইকে ভালোবাসলে এটা আমাদের কনফার্ম করা উচিত। তাজ ভাইয়ের অবস্থার থেকেও বয়সটা নিয়ে আপত্তি থাকার কথা। আমার সাথে মন্ত্রীমশাইয়ের এজ ডিফারেন্স 11, কিন্তু রুবির তার থেকেও বেশি। এই ব্যাপারটা চিন্তার আছে। আমি কথা বলে জানাবো তোমাকে। রুবি তোমার সাথে কাইন্ড হলেও আমার সাথে ফ্রেন্ডলি। মায়া মৃদু হাসলেন। বীর বলে উঠে, নির্ঘাত কোনো বুদ্ধি বের করা হচ্ছে, আবার কি করার ধান্দা? যারা ঠোঁট ফুলিয়ে বলে, তুমি কি আমাদেরকে সন্দেহ করো? তুমি যে গিরগিটি, সন্দেহ না করে উপায় নেই। ভাই তুমি কিন্তু বেশি করছো, ভাবি প্রেগনেন্ট। ও, আমি তো জানতামই না। যেন বাচ্চা আমার না অন্য কারো। ভাই তুমি কিন্তু মন্ত্রীমশাইয়ের মতো হয়ে যাচ্ছ। এখানেও আমাকে টানা লাগবে তোমার? রাজের কথা শুনে চোখ ছোট ছোট করে পিছনে তাকালে দেখে রাজ সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে মায়ের পাশে বসে। মায়া বলে, তুমি সবাইকে ঠিক কিভাবে বশ করো যে ওরা লাগামহীন কথা বলে? ওই দেখো মায়াবতী, আমাকে দোষ দেবা না, এগুলো নিজের ব্যক্তিগত কথা, আমি শিখাতে যাবো কেন? সর্দার মহলে যদি কেউ লাগামহীন কথাবার্তার উদ্বোধন করে তবে সেটা তুমি, স্বামীর রাজ। এরপর তোমার ওই বিচ্ছু ভাই রুদ্র। আজকে দেখছি তোমার শালাও এমন বলছে। রুদ্র অবাক হয়ে পেছনে ফিরে বলে, এটা কি হলো ভাবিজি? আজকে আমার হলুদের অনুষ্ঠান, আপনি এই দিনে আমাকে বদনাম করছেন? সত্যিটা বলেছি, এই লোকটার সাথে থেকে সবাই এমন হয়েছে। হিয়াও সঙ্গ দিয়ে বলে, আসলে ঠিক বলেছো ভাবি, এই নষ্ট পুরুষ আসলেই এমন। হই, একবার রুদ্র ভাই তো একবার নষ্ট পুরুষ। ভালো কিছু ডাকতে পারিস না? ভাবিজি অন্তত ব্রুকে রাজ ভাই না বলে ডাকে মন্ত্রী মশাই। তো নষ্ট পুরুষকে কি বলবো? আপনার গিরায় গেরায় নষ্টামি। রুদ্র এগিয়ে গিয়ে হিয়ার কানে বলে, কাল আমাদের বিয়ে, আর রাতে ঠেলা সামলাবে। এই নষ্ট পুরুষের কাল নষ্ট কাজ দেখবে আর ছটফট করবে হিয়া পাখি। হিয়ার কান ঝলসে গেল, বুকটা কেঁপে উঠল। সোজা আসন থেকে উঠে বলে, আমি এই লোকটাকে বিয়ে করব না, এই লোক আস্ত খারাপ। সবাই অবাক হলো। পিয়াস এগিয়ে এসে বলে, কি হলো বোন? দেখো না ভাইয়া, এই লোকটা আমাকে পাগল করে দেয়। পাগল করে দাও? হ্যাঁ ভাইয়া, লোকটার কথাবার্তা ভালো না। প্রলয়কে নিয়ে মৌ এগিয়ে এসে বলে, রুদ্র ভাইকে তো ভালোই লাগে, কই আমাদের সাথে তো খারাপ কিছু বলে না। পিয়াস চোখ ইশারা করলে মৌ বুঝতে পারে, তখন সাথে সাথেই বলে, তোমার ভাগ্য ভালো এমন একটা লোককে স্বামী হিসেবে পাচ্ছ, নাহলে আমাকে দেখো, খল কেটে কুমির নিয়েছে। আবার আমাকে টানছো কেন? টানবো না আবার? জিজুর ভোলা ভালা অ্যাসিস্ট্যান্ট ছবি দেখে প্রেমে পড়েছিলাম। ভাই বোনের ওপর রাগ করে ঢাকায় আসতে প্রথম সাক্ষাতে সুযোগ বুঝে ঝাঁপ দিয়েছিলাম। আগে তোমাকে একটু ট্রেনিং রাখা উচিত ছিল। মায়া আর বীর অবাক হয়ে বলে, ছবি দেখে প্রেমে পড়েছিলে মানে? যারা বলে ওঠে, আসলে আমার ফোনেই পিয়াসের ছবি দেখে,
বাট এটা জানতো না যে পিয়াজ তোমার হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্ট। আমি জাস্ট ওর ব্যাকগ্রাউন্ড বলি আর এটাও বলি যে ছেলেটা কত ভালো। এরপর আমাকে জানায় মৌ পিয়াসের প্রেমে পড়ে। কিছুদিন পিয়াসের অ্যাকাউন্ট ফলো করলেও আমি নিজেই জানিয়ে দেই, কিন্তু মৌ যে বীরের কেয়ার না পেয়ে কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে একা অভিমান করে আসবে এটা জানতাম না। তো কি করতাম? আপু কল ধরতো না, ভাইকে ডাক দিলে তোমাকে নিয়ে ঘরে চলে যেত, আমাকে কেউ সময়ই দিত না। তাই নিজের রাস্তা নিজে দেখেছি। রাস্তা বলতে ওকে বিয়ে করা না, আমার কম্পিটিশন ছিল। ওয়েট, বীর কি করতো? ভাবিকে জোর করে নিয়ে ঘরে চলে যেত, দরজা এমন জোরে লাগাতো যেন বাড়িতে বাজ পড়েছে। রাজ এক ভ্রু উঁচু করে গায়ে। তুমি তলে তলে টেম্পো চালাও, আমি করলে হরতাল। শাট আপ। আবে শালা, ইউ শাট আপ। হিয়া সবার কাণ্ড দেখে বলে, আরে আরে এখানে আমার মামলা চলছিল, তোমরা ঢুকলে কেন? যারা বলে ওঠে, মামলা ছিল আমার হ্যান্ডসাম নিয়ে, ঘুরে গিয়েছিল তোমার নষ্ট পুরুষের দিকে। মাহমুদ সর্দার এসে ঝাড়ি মেরে বলেন, ছোট বাচ্চাটা তোমার, এভাবে কি শুরু করলে? ভদ্র হয়ে থাকতে পারো না? সবাই শান্ত ছিল বাবা, তোমার মেয়ে তো বাড়াবাড়ি শুরু করে দিল। রাজের কথা শুনে হিয়া বলে, আমি আমি কোথায়? সূচনা তো বীর ভাইয়াকে নিয়ে 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 হলো। মায়া এবার যেন মাথা ঘুরে পড়ে যাবে। এই পাগলদের মাঝে মায়ের কপালে হাত না পেরে রাজকে টেনে নিয়ে এসে একপাশে দাঁড়িয়ে বলে, আপনি কিছুদিন আগে এক ছেলের বাবা হলেন, হ্যাঁ তো আবারও বাবা হতে চলেছেন। দরকার পড়লে আবারও প্রসেস চালু রাখবো, কারণ আমি কিক মারলে আমার বাচ্চাগুলো গোল দিয়ে বসে থাকে। তাতে কি হয়েছে বলো তো? আপনার একটা কিক সামহাউ আপনার ব্রেনে এসে আঘাত করেছে, না হলে কোথায় কি বলতে হয় এখনো বুঝলেন না আপনি? তুমি কি আমার ব্রেনে প্রবলেম আছে এটা বুঝিয়ে দিলে? নিঃসন্দেহে। সন্দেহ তো থাকবে না, একটা রক্তবতীকে আমি মায়াবতী সাজিয়ে বিয়ে করেছি। ব্রেন ঠিক থাকে কিভাবে বলো? মন্ত্রীমশাই, আপনি আমাকে ইনসাল্ট করলেন। না, আমার ভাগ্যকে মেনে নিলাম। আপনার সাথে থাকবোই না আমি। আবারও কি মুড সুইং করলো তোমার? আপনি থাকতে মুড চেঞ্জ হবেই বা কি করে? বলেই হাঁটা দিল মায়া। সোজা এসে রাগে ফুঁসে বসে নিজের জায়গায়। সবাই দেখে চুপ হয়ে গেল। মায়ার চোখ মুখ লাল হয়ে আসছে, একবার রাখলে ভূমিকম্প বাঁধিয়ে দেয়। হিয়া ভালো মেয়ের মতো নিজের আসনে বসে রুদ্র খুশিতে মনে মনে বলে, অন্তত আমার বিয়েটা তো হচ্ছে। মাহমুদ সর্দারের ইশারা পেয়ে বাকিরা এসে হলুদ ছড়িয়ে দিচ্ছে সিয়া হিয়াকে। শাহানা পারভিন এসে মায়াকে বলেন, রাগ করে আছিস কেন? মায়া ঝটকা দিতে চেয়ে নিজেকে সামলে নিয়ে বলে, আমি আজ থেকে তোমার কাছে থাকবো মা। সে তো আমি বলেছিলাম অনেক আগেই। প্রথম নানা ভাই আসার সময় তো ছিলি না, তাই এখন থাকতে। তুই তো রাজি ছিলি না। কারণ একজনের আফসোস থেকেছে, প্রথম সন্তানের বেলায় আমার যত্ন নিতে পারেনি, তাই আমি তার সাথে ছিলাম। এখন সিদ্ধান্ত পাল্টিয়েছি। রাজ এসে এই কথা শুনে সেও তেজ দেখিয়ে বলে, কোনো সিদ্ধান্ত শুনছি না মা, আপনি আজ থেকে সর্দার মহলে থাকবেন, না হলে আপনার মেয়ে আপনার পিছু নিতে গিয়ে আমাকে বউ থেকে দূরে থাকতে হবে। মেয়েদের এই সময়টায় অনেক পরিবর্তন আসে বাবা। রাগ বাড়বে, কোনো কিছু খাওয়ার চাহিদা বাড়বে, এমনকি অনেক সময় কারণ ছাড়াই কান্না আসে। রাগ বাড়ালো আমি রাগ ভাঙিয়ে দেব, কোনো কিছু খাবার চাহিদা বাড়লে আমি খাবার এনে দেব, কান্না আসলে আমি কান্না থামিয়ে দেব, কিন্তু আমি আমার বউকে কোথাও রাখছি না। দূরে সরে বসুন। মায়া এমন ভাবে বলল কথাটা শুধু কাছের চারজন শুনতে পেল। শাহানা পারভিন মৃদু হেসে বলেন, এখনই তো তোর বউ তোকে দূরে ঠেলে দিচ্ছে। আমি তো দূরে রাখছি না। বাচ্চামো করিস না তোরা, কয়দিন পর তোদের বাচ্চা আসবে। একটা বাচ্চা অলরেডি আছেও। ওরা বড় হয়ে ওদের বাচ্চা দিলেও এদের মতো বুড়োদের বাচ্চা মত থামবে না শাহানা। মাহমুদ সর্দারের কথা শুনে হেসে দিল সবাই। মায়া চুপ করে আছে। পরিবেশ ভালো রাখতে হবে, এটা বিয়ের পরিবেশ। সিনক্রিয়েট করলে মান সম্মান শেষ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রাগ সামলাতে। গলার কাজটা ঘেমে গেছে। রাজ উঠে পিছনে টেবিল ফ্যান বাহার দিকে স্থির রাখলো, ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিল। অন্য পাশে টেবিলে থাকা ঠান্ডা শরবত গ্লাসে নিয়ে মায়ের কাছে এগিয়ে আসে। মন্ত্রীর এই যত্ন দেখে অনেকেই মিটিমিটি হাসছে। মায়ের দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলে, নাও। দরকার নেই এটার। তোমার হাইপার কমাবে, এটা তোমাকে শক্ত রাখবে, নাও। বললাম তো দরকার নেই। রাজ বুঝলো এই মেঘ এখন ঝাড়বে তাকে। ঝাড় খাওয়ার আগে নিজেকে সংযত করে। নিজে এই গ্লাস থেকে 2 ঢোক গিলে নিজের মাথা ঠান্ডা করে সবার উদ্দেশ্যে বলে, বাচ্চারা তোমাদের চোখ বন্ধ রাখো, তোমাদের মন্ত্রী মশাই এখন প্রেম করবে।
মাহমুদ সর্দার কপাল চাপড়ে চলে গেলেন। শাহানা পারভিন হুইল চেয়ার নিজের মতো ঘুরিয়ে স্থান ত্যাগ করে। এখানে আর কোনো বাইরের লোক নেই, ওরা অনুষ্ঠানের খাবার খেতে ব্যস্ত। রাজের হুকুমে সবাই চোখ বন্ধ করে। মায়া অগ্নিদৃষ্টি দিয়ে তাকালো রাজের দিকে। রাজ পাত্তা না দিয়ে সবাইকে দেখে, সবাই চোখ বন্ধ করে আছে। সুযোগ বুঝে মায়ের থুতনিতে হাত রেখে মায়াকে নিজের কাছে এনে মায়ের ঠোঁটের কাছে গ্লাস রাখে। মায়া হাতটা দিয়ে খামচি দেয় রাজের হাতে। রাজ কানে কানে বলে, তোমার ঠান্ডা করতে আমি এখানে বাথরুম বিলাসের ব্যবস্থা করতে পারবো না, তাই এটা এখন খেয়ে নাও। বাড়ি গিয়ে না হয় বাথরুম বিলাস করে মাথা ঠান্ডা করে দেবো তোমার। বলেই মায়াকে জোর করে শরবত গিলিয়ে দিল। তারপর গ্লাসটা পাশে রেখে পকেট থেকে রুমাল বের করে মায়ের মুখ মুছে ওই ঠোঁটে একটা চুমু দিয়ে পাশের দোকানে দোলনার দিকে চেয়ে দেখে মেয়েরা চোখ বন্ধ করেনি। দেখো কাণ্ড, বাবার চুমু খাওয়া কেউ না দেখলেও ছেলে দেখে ফেললো। রাজ ছেলেকে চোখ বড় বড় করে চেয়ে থাকতে দেখে বলে, তুই চোখ বন্ধ করলি না কেন? মায়া চিমটি কেটে বলে, মাত্র 6 মাস বয়স ওর, এসব কি বোঝে ও? না পেরে রুদ্র চোখ বন্ধ রেখেই বলে, তোমার কবে হবে ব্রো? আমাদেরকেও তো প্রেমের আগে নিয়ম শেষ করতে দাও। চোখ খোল, কিন্তু প্রেমের আগে আবার কি নিয়ম? বিয়েটা, এই বিয়ে সম্পন্ন না হলে তো আর প্রেম করতে পারবো না। রাজ ঠোঁট কামড়ে হাসে, বীরের দিকে চেয়ে বলে, আমার শালাও কিনা আমাকে প্রেম করার সুযোগ দেয়। যারা বলে, ওর চোখ আমি চেপে ধরেছিলাম। তাহলে তোমার চোখ কে চেপেছিল? আমার বাম হাত, আমার ডান হাত ওর চোখ চেপে ধরে, আর বাম হাতটা আমার চোখটাই। ইন্টেলিজেন্ট যারা। বাকিটা বলে না। মায়া তো আছে সাথে, বীর জিহবা কামড়ে রাজ বলে, বদভ্যাস এটা। রাতের বেলা বাসায় আসে সবাই। মায়া এখনো ক্ষেপে আছে, তখন একটু শান্ত হয়, কিন্তু রাগটা মস্তিষ্কে চেপেই আছে। শাহানা পারভিনকে একটা ঘরে থাকতে দেওয়া হলে মায়া বলে, আমিও যাব। বলতে দেরি, কিন্তু মায়াকে নিজের কোলে নিতে দেরি না। মায়াকে কোলে নিয়ে নিজের ঘরে চলে গেল রাজ। মেহেরাজ এখন হিয়ার কোলে আছে। হিয়ার কোলে শান্ত হয়ে ঘুমায় ছেলেটা, তাই মায়া বাড়িতে না থাকলে ওই সময় মেহেরাজকে হিয়া দেখে। শাহানা পারভিন হালকা কেসে বলেন, নানু ভাইকে আমার কাছে দাও, তুমি বিশ্রাম করো, কালকে তো অনেক ধকল যাবে। হিয়া যেই মেহেরাজকে দিতে নিবে অমনি ছেলেটার ঘুম গেল ভেঙে। শাহানা পারভিনের কোলে বসে কান্না করে দেয়। অমনি হিয়া নিজের কাছে নিতেই শান্ত হলো। রুদ্র ভ্রুকুচকে বলে, এই প্রথম দেখলাম কাউকে ফুপু পাগল হতে। বাচ্চারা নানি দাদি আর বাবা মায়ের পাগল হয়, আমাদের মেহরাজ ভিন্ন। শাহানা পারভিন বলতেই হিয়া খুশিতে নিজের সাফাই গায়। আসলে ভালোবাসা অর্জন করতে হয়। আমি আর মেহেরাজ সোনার থেকে ভালোবাসা অর্জন করেছি। দেখো তোমার শোনা আবার তোমার জীবনটা না করে তামা তামা। রুদ্রের খোঁচা দেওয়ার কথা শুনে মুখ ভেঙচি দিয়ে চলে গেল হিয়া। মায়াকে ঘরে এনে ঠাস করে দরজা লাগাতেই মায়া বলে, মেহেরাজ বাইরে আছে। ওকে দেখার লোক আছে। আপনি আমাকে নিয়ে এসেছেন কেন? আমার কারণেই তো আপনার ব্রেনে সমস্যা হয়। তো আমার ব্রেনকে ঠিক করে দাও। আমার ফালতু সময় নেই, আর আমি ডক্টরও না। স্বামীর ব্রেন ঠিক করতে ডক্টর হতে হয় না, এমনিতে ভালোবাসা দিয়ে ঠিক করতে হয়। আসছে আমার ভালোবাসা বিশেষজ্ঞ। আসো একটু ভালোবাসা দিই। চাই না আমি ভালোবাসা। আমি দিবই দেব। আপনি? মায়ার বলতে পারে না। রাজমায়ার ঠোঁট দখল করে নেয়। রাজমায়ার রাগ অভিমান দমাতে ব্যস্ত নিজের ভালোবাসা দিয়ে। আজ মাহমুদ সর্দারের 2 কন্যার বিবাহ। লোকমুখে এই কথা আসার কথা কিন্তু না। লোকমুখে আসছে মন্ত্রী শাহ মিরাজের 2 বোনের বিবাহ। ক্ষমতার জোর যেমন হয় আর কি। শিয়া ও হিয়াকে আজ লাল টুকটুকে লেহেঙ্গায় সাজানো হয়েছে। বরাবরের মতো হিয়ার বধূ সাজের সাথে চশমাটা রয়েই গেল। তাদের পাশে এসে বসলো আদ্র ও রুদ্র। সামনে দাঁড়িয়ে আছেন মাহমুদ সর্দার ও আহান সর্দার। 2 ভাই আজ 2 বেয়াই হবে। মালিনী খান, রাজিয়া ও শাহানা পারভিন একসাথে একদিকে বসে আছে। কাজী এসেছেন অনেকক্ষণ, বিরক্ত হয়ে চেয়ে আছে সবার দিকে। ভাবছে, আমার কাজ বিয়ে পুড়িয়ে কিছু খেয়ে চলে যাওয়া, এরা আমাকে অপেক্ষা করায় কেন? অবশেষে পাত্র পাত্রীদের দেখে তিনিও মুখে হাসি ফুটালেন। কাজী এবার মাহমুদ সর্দারের ইশারা পেয়ে বিয়ে পড়াতে শুরু করার আগে বলেন, আগে কার বিয়েটা দেব? মাহমুদ সর্দার কিছু বলার আগে হিয়া বলে ওঠে, সিয়া বড়, ওর বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ের তারাও ওর বেশি, তাই আগে সিয়ার বিয়ে দিন। সিয়া অপমান বোধ করে বলে ওঠে, আমি এতটাও বড় না, 5 মিনিটে ফারাক আমাদের। আমি চাই তুই আগে বিয়ে কর। হিয়া চশমা ঠিক করে বলে, বড় বোন আগে বিয়ে করে। তুই বিয়ের দিন আমাকে বয়স্ক বানাতে চাস নাকি? তুই তো বলিস তুই আমার বড়, এছাড়া তোর তো বিয়ে করার অনেক বেশি তারা, তাহলে আজ তুই বিয়ে কর। তোর জামাইয়েরও বিয়ে করার তারা বেশি, এতটা অবশ্য আমার জামাইয়েরও নেই, তাই তুই আগে বিয়ে কর। বয়স্করা আগে বিয়ে করে।
আমার বয়স তোর বয়স একই, শুধু তফাৎ কে আগে কে পরে হয়েছে। আমি আগে হলেও তোর মতো অন্ধ নই, যে অন্ধ হয় সেই বুড়ি হয়। তাই তুই আগে বিয়ে করবি। তোরা তো থিওরি শুনতে চাই না, আগে বিয়ে ওই ভুটকির হবে। তোকে অন্ধ এমনি এমনি বলি না। এই যে আমি স্লিম হয়েছি, এখনো দেখতে পারলি না? এই যে কাজী আঙ্কেল, তাড়াতাড়ি ওদের বিয়ে দেন। শোনেন কাজী আঙ্কেল, আপনি আগে ওর বিয়েটা দেন। না, আগে তোর বিয়ে হবে। না, আগে তোর বিয়ে হবে। তোর বিয়ে? তোর বিয়ে। না না তোর। না না তোর। হিয়া। সিয়া। তর্ক করবি না, আজ আমাদের বিয়ে। ভদ্রভাবে বিয়ে কর। অভদ্র হয়েছিস তুই? কি? আমি অভদ্র? বিয়ের দিন আমাকে অপমান। রাগ তোর মান আছে নাকি কিছু? এত বড় কথা। ধর, বিয়ে আমি করব না। যা যা, দেখি কি করতে পারিস। হিয়া এবার উঠেই দাঁড়ালো, ঘোমটার শেষ প্রান্ত ধরে চশমা ঠিক করে বলে, তাহলে দেখ, আমি চলে যাচ্ছি। হিয়া যেতে নিলেও রুদ্র পেছন থেকে লেহেঙ্গার ওড়না ধরে রেখে বলে, আমার কি দোষ? তোদের ঝগড়াতে আমি শাস্তি পাবো কেন? কাজী গলা খাকারি দিয়ে বলেন, কোনেরা কেউ কি এই বিয়েতে রাজি না? রাজ বলে ওঠে, আবে শালা পাজি, যদি না হতো বিয়েতে ও রাজি, তাহলে কি ডাকতাম তোমাকে এখানে আমি? বিয়েতে কোনেরা ঝগড়া করছে কেন তাহলে? কারণ এটা ওদের রেগুলার রেডিও। মাহমুদ সর্দার রাগ দেখিয়ে বলেন, চুপচাপ বসো। হিয়া বসলে সিয়া হাসি দেয়। আদ্র চোখ ইশারা করে থামতে বলে। মাহমুদ সর্দার জানান, আগে আমার বড় মেয়ের সিয়ার বিয়ে হবে। সিয়া কিছু বলতে নিলে মাহমুদ সর্দার বলেন, তোমরা কেউ বাচ্চা না, সব বিয়ের বয়সী, তাই আজ তোমাদের বিয়ে। এমন বাচ্চামি করবে না। অবশেষে বিয়ে হলো দুই বোনের। সব থেকে শান্তি পেল যেন রুদ্র। বিয়ে পড়ানো শেষ হতেই আসনে হেলান দিয়ে শুয়ে মাথা থেকে বরের টুপি সরালো, চোখ বন্ধ করে বলে, ও শান্তি। রাজ দুষ্টু হেসে বলে, শখের নারীকে পেয়ে বলছো অশান্তি? দুদিন যাক বুঝবে এই নারী জীবনে আসল অশান্তি। বলে পাশ ফিরে দিল জিহবাই কামড়। মায়ার হিংস্র রূপ দেখে চুপ হয়ে গেল। সবাই মিটিমিটি হাসছে এদের মুখের ভঙ্গি দেখে। সাথে হেসে দেয় মেহেরাজের প্রলয়। ওদের হাসিটা যেন সবার কানে আসছে বেশি। রাতের বেলা দুই বোনকে তাদের স্বামীদের ঘরে রাখা হলো। হিয়ার কাছে আছে মায়া ও সিয়ার কাছে আছে মৌ। দুই বোন আজ তাদের ননদদের বাসরের মধ্যে সবকিছু ঠিক করে দিচ্ছে। হিয়াকে মায়া ও সিয়াকে মৌ সুন্দর করে বসিয়ে দিয়ে বাইরে বের হয়। আদ্রর পাশে আছে পিয়াস ও রুদ্রের পাশে রাজ। পিয়াস চুপ থাকলেও রাজ বলে, শোনো বেটা রুদ্র, যেহেতু হিয়ার নেই কোনো ক্যারিয়ার, সেহেতু আমাকে দ্রুত মামা হতে দেরি করে না আবার। মেহেরাজ হাততালি দিল ছোট্ট হাত দিয়ে। রাজ অবাক হয়ে বলে, তুই কিছু বুঝছিস বাপ? মেহেরাজ আবারও হাসছে। দাঁত ছাড়া মারির এই হাসি দেখতে ভালো লাগে। রুদ্র সন্দেহ করে বলে, মাঝে মাঝে তোমার ছেলেকে আমার সন্দেহ হয়। এই ছেলে এটুকু বয়সে এত হাসে কেন? তুই কি চাস ও কান্না করুক? এভাবে হাসতে আমি কোনো বাচ্চাকেই দেখি না। আমার বাচ্চা হাসবে দেখিস। এই হাসি দিয়ে তোর যদি মেয়ে হয়, তার মন জয় করবে। আমার মেয়ে? তাও তোমার ছেলের সাথে? কেন, তোর আপত্তি আছে? একদমই না। তোমার মতো শ্বশুর পেলে আমার মেয়ের কপাল খুলবে। নিজে যে রোমান্টিক, না জানি ছেলেকে কতটা বানাও। বলেই দুজনা হেসে দেয়। মায়া চোখ ছোট ছোট করে এগিয়ে এসে মেহেরাজকে কোলে নিয়ে বলে, ওদেরকে গুছিয়ে দিয়ে এসেছি। বলেই চলে যায়। রাজ উঠে পাঞ্জাবি ছাড়া দিয়ে বলে, তাহলে আমি যাই আমার বউর সাথে, তোমরাও যাও তোমাদের বউর কাছে। মৌ ও পিয়াস ওদেরকে বিদায় জানিয়ে চলে গেল। আদ্র ও রুদ্র নিজেদের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সিয়ার মুখটা ঘোমটা দিয়ে ঢেকে রাখা। আদ্র ধীর পায়ে এসে ঘোমটা উঠিয়ে বলে, মাশাআল্লাহ। সিয়া মুচকি হাসি দিল। সিয়ার হাতটা ধরে হাতের পাতায় চুম্বন দিয়ে বলে, অতি দ্রুত মা হবার ইচ্ছা আছে নাকি ডাক্তার হয়ে তারপর? সিয়া শক্ত করে জড়িয়ে ধরে আদ্রকে। লজ্জা পেয়েছে মেয়েটা। আদ্র সিয়ার পিঠে হাত রেখে বলে, বলো। বাচ্চা যখন আসতে চাইবে আমি তখনই নিব। আমরা চাইলে দেরিও করতে পারি, আজকাল তো ব্যবস্থা আছি। থামুন। সিয়া লাজুক সুরে মিনমিন করে বলাতে মৃদু হাসে আদ্র। সিয়ার মাঝে ধীরে ধীরে ডুব দিল সে। আজ তার প্রেয়সীর মনকে শান্তি দিবে। অপেক্ষার অবসান ঘটবে দুজনার। রুদ্র ঘরে ঢুকে দেখে হিয়ার মাথায় ঘোমটা দেওয়া। মৃদু হেসে হাতগড়ি খুলে বলে, ঘোমটা খুলে দিতে হবে হিয়া পাখি? হিয়া ভ্রুকুটি করে বলে, এটাই তো বাসরে করে স্বামী স্ত্রী। বাসর সম্পর্কে পিএইচডি করেছিস বুঝি? তা বাসরে আর কি কি করে শুনি? রুদ্র ভাই, চল, এই বালের ভাই বলে বাসরের মুড নষ্ট করে দিবি না। আই এম নট ইউর ভাইয়া, আই এম অনলি ইউর ছাইয়া। আপনি ঘুমটাটা উঠাবেন না? উঠাবো? তাহলে আমি উঠাবো?
এত তাড়াহুড়া বাসর শেষ করার? এতটা দূরে থেকে কথা বলছে রুদ্র, তাও হিয়ার গা শিওরিয়ে উঠল। এভাবে কেউ বলে লজ্জা লাগে না বুঝি? হিয়া চুপ হয়ে গেল। রুদ্র এগিয়ে এসে ঠোঁট কামড়ে হিয়ার ডান হাত ধরে দিল টান। হিয়া উঠে দাঁড়িয়ে আতঙ্কের সাথে ছুটে আসে সোজা রুদ্রের বুকের উপর। রুদ্র থমকে গেল। বুকের মধ্যে নিজের হিয়া পাখিকে পেয়ে হার্টবিট দ্রুত গতিতে চলাচল করছে। রুদ্র দুই হাত দিয়ে হিয়ার পিঠে শক্ত করে ধরে বলে। আজ রাতেই আমার নিঃশ্বাস না বন্ধ হয়ে যায়। কেঁপে উঠে হিয়া মাথা উঁচিয়ে বলে, এমনটা বলছেন কেন? তোকে কতগুলো বছর অপেক্ষার পর এই বুকে পেয়েছি জানিস? শূন্য বুকটা তোকে পাওয়ার লোভে কতটা ছটফট করেছিল। তোকে ছুতে না পারার কষ্টে কত গভীর রাতে বালিশটা ভিজে গেছে চোখের জলে। আজ যখন তুই এই বুকে আমার খুব কাছাকাছি, তখন মনে হয় ভালোবাসা শুধু একটা অহেতুক শব্দ না, ভালোবাসা আস্ত তুই হিয়া পাখি, আস্ত তুই। তোর উষ্ণ শরীরটা যখন আমার বুক ছুঁয়ে থাকে, তখন মনে হয় পৃথিবীর সব অভাব এক মুহূর্তেই ফুরিয়ে গেছে। তুই আছিস, এটাই আমার সম্পূর্ণতা। আপনি আমাকে কতটা ভালোবাসেন? হ্যাঁ, এতটাই ভালোবাসি যে এটার পরিমাপ শুরু করলেও তুই কোনো দিন শেষ করতে পারবি না। হাঁপিয়ে উঠবি আমার ভালোবাসার দীর্ঘতা খুঁজতে গিয়ে। রুদ্র, বাকিটা শুনতে চাই না। কেন? স্বামী হই রে, ভাই শব্দটা ভালো লাগে না। এখন যদি এই বাসর রাতে তোকে আমি বলি হিয়া বোন আমার, তখন তোর বাসরের ফিলটা আসবে। হিয়া হাসলো। রুদ্র হিয়াকে ছেড়ে দিয়ে বলে, চল আমার সাথে। কোথায়? আজকের বাসরটা স্পেশাল করতে। বলেই হিয়ার হাত ধরে নিয়ে গেল ব্যালকনির দিকে। ব্যালকনিতে থাই গ্লাস লাগানো আছে, অনেক বড় ব্যালকনি। যেখানে আছে থাক, এই থাক জুড়ে আছে উপন্যাসের বই। হিয়া অবাকের সাথে তাকালো। রুদ্র মৃদু হেসে বলে, আমার বাসরের উপহার কেমন লাগলো তোর কাছে? অনেক 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 ভালো। আমি পারবে খুব খুব খুশি। আমার হিয়া পাখি তার উপন্যাসের মতো থাকবে, আর আমি তার উপর। হিয়া পাখি কিন্তু তার অষ্টপুরুষের মতো। ঠোঁট কামড়ে হাসলো রুদ্র। হিয়ার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। হিয়ার কপালে চুম্বন দিয়ে বলে, তোর জীবনে উপন্যাসের বই দিয়ে ভরিয়ে দিব, তোর স্বপ্নের ঘর বানিয়ে তুলবো আমি। শুধু তুই আমার হাত দুটো আঁকড়ে রাখবি। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কেটে গেল 8 মাস। আজ মায়াকে হাসপাতালে আনা হলো। 2 দিন আগে বীরজারার ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, যার নাম রাখা হলো জাবির। যারা এখনো হাসপাতালে ভর্তি। তারিখ অনুযায়ী আজ মায়াকে আনা হলো। ওটির সামনে বসে আছে রাজ, অপেক্ষা করছে মায়ার জন্য। মেহেরাজ ও প্রলয় এখন 1 বছর কয়েক মাসের। দুজনেই টুকটাক হাঁটতে পারে, কথা বলে শুধু। বাবা, এমন ভাবে মেহেরাজ একটু পরপর এদিক ওদিক ঘুরে রাজের কাছে এসে বলে, বাবা, মাম্মা। রাজ মেহেরাজকে জড়িয়ে ধরে বলে, মানিক আমার, তোমার মা নতুন বোন আনতে গেছে, এখনই চলে আসবে। মেহেরাজ ঠোঁট নাড়িয়ে বলতে নেয়, বো। হ্যাঁ বাবা, বোন আনতে গেছে মা, তুমি আর প্রলয় খেলা করবে ওর সাথে। হাসলো মেহেরাজ। সাথে প্রলয়। নিজের নাম শুনে মোয়ের কাছে থেকে ছুটে আসে রাজের কাছে। 2 ভাই রাজের 2 হাঁটুতে বসে রাজের সাথে সময় কাটাচ্ছে। পিয়াস মোকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হবে না ভাবির, তুমি চিন্তা করো না। কখন যে হবে অপেক্ষা সহ্য হয় না। পিয়াস মৃদু হাসলো, মোকে আগলে নিল। মো ও পিয়াস এখন নিজেদের মতো ব্যবসা করে। মোয়ের ইচ্ছাতেই পিয়াসের এই ব্যবসার উদ্যোগ। অপেক্ষার প্রহর শেষ করে ওটি থেকে বের হলো ডাক্তার। পিছনে নার্স, যার কোলে একটা শিশু। নার্স শিশুকে দেখিয়ে বলে, মেয়ে হয়েছে আপনাদের। রাত চোখ তুলে তাকাতেই ডাক্তার ভয়েতে বলে ওঠে, মা সুস্থ আছে, এবার সবকিছু স্বাভাবিক ছিল। রাস্তার মেয়েকে কোলে নেয়। মাহমুদ সর্দার এগিয়ে আসেন, সাথে মো ও পিয়াস। বীর এলো শাহানা পারভিনকে হুইল চেয়ারে নিয়ে। সবাই দেখছে নতুন সদস্যকে। মেহেরাজ হাত উঁচিয়ে বলে, বাবা, মানে এসে দেখবে। মাহমুদ সর্দার রাজের মেয়েকে নিয়ে নিচু হলেন। মেহেরাজ তার ছোট বোনকে দেখছে। রাজ বলে, কেমন লেগেছে বোনকে? মেহেরাজ হাত ধরে দেখে। এদিকে প্রলয় বাচ্চাটার পা ধরে। পায়ের নিচে সুড়সুড়ি পেয়ে বাচ্চাটা নড়ে ওঠে। বাম হাত দিয়ে দিল এক থাবা, তাও কিনা প্রলয়ের মুখে। ছোট্ট প্রলয় হাঁ করে দেখে দিল চিৎকার করে কান্না। কারণ রাজের সদ্য জন্ম নেওয়া মেয়ের হাতের ছোট্ট আঙ্গুলটা প্রণয়ের চোখের মণিতে এসে লাগে। আহামরি কিছুই হয়নি, কিন্তু জ্বলছে চোখটা। মৌ এসে প্রলয়কে কোলে নিয়ে আদর করছে, বুঝিয়ে দেয়, এটা তোমার বোন হয়, তোমার খালামণির মেয়ে। পিয়াস বলে, খালামণি কেন? চাচার মেয়ে। আমার বোন ওর খালামণি। আমার ভাই ওর চাচা। কি ব্যাপার পি বেবি, তুমি কি সর্দারের ছোঁয়া পেয়ে গেলে? একসাথে থাকতে থাকতে একটু তো ডেমো আসবেই। সবাই হেসে দিল। অবশেষে সবকিছু হাসি খুশি সংসার কাটায় সবাই।
তবে বাইরের জগৎ রাজকে সবসময় শান্তিতে থাকতে দেয় না। রাজনীতি জীবনটাই তো এমন, তারপরও সকল পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। 6 বছর পর মুখে হাত দিয়ে ভাবান্তর হয়ে সুইমিং পুলে বসে আছে মেহেরাজ। এখন তার বয়স 7, কিন্তু ভাব এমন যে সে তার বাপের থেকেও এগিয়ে। রুদ্র এসে মেহেরাজের কাঁধে হাত রেখে বলে, কিরা চ্যাম্প, যাবি না হাসপাতালে? মেহেরাজ ভাবুক হয়ে বলে, তোমাকে বাবা তারপর তো তোমার আমাকে আদর করে থামিয়ে দিবে কেন? রুদ্র অবাক হয়ে বলে, এমন কেন মনে হলো? মা বাবা তো কত কাজে, মা বাবা তো কাজে ব্যস্ত থাকে, একমাত্র ছোট মা আমাকে দেখতো, আমাকে আগলে রাখতো। আজ তো আরো বাচ্চা হবে, আমার খারাপ লাগছে। আরে যে আসবে সে তোর খেলার সাথী। খেলার সাথে? যেমনটা প্রলয়, মেহেনুর, জাবির আর সিজুকা, তুই একসাথে খেলিস তেমন। কিন্তু ছোট মা নাকি আমাকে যেভাবে খাইয়ে দিত, আমার সাথে গল্প করতো, ঘুম পাড়িয়ে দিত, এগুলো করবে না নাকি? কে বলেছে? জাবির মস্তান। আরে মজা করে বলেছে। তুই রেগে যাচ্ছিস কেন? চল, তোর ছোট মা তোর জন্য অপেক্ষা করছে। তবুও মন খারাপ করে বসে আছে মেহেরাজ। যাবে না হিয়ার অপারেশনে। হিয়া যে কিনা মায়ের মতো আদর করে সময় দিত, সেও একটু পর ব্যস্ত হবে। যেমনটা সিজুকাকে পেয়ে সিয়া ভুলে গেছে প্রলয়কে। সিজুকা হলো সিয়া আর আদ্রের 3 বছরের মেয়ে। মেহেনুর হলো মায়ারাজের মেয়ে। এতদিনে সবার পরিবার সম্পূর্ণ হলেও হিয়ার সম্ভব হয়নি, কনসিভ হতে সমস্যা হয়। রুদ্রের ভালোবাসা ও সহযোগিতা পেয়ে হিয়া ভয় না পেয়ে চিকিৎসা করে। অনেক অপেক্ষার পর সে মা হবার খবর পায়। আজ সেই খুশিতে সবাই আনন্দ করছে। একপাশে রাগ হয়ে আছে মেহেরাজ, যাকে দেখতে না পেয়ে হিয়া ছটফট করছে। যতই সে মা হবার জন্য হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিক, মেহেরাজ তার কলিজার টুকরা, তাকে ভুলবে না সে। নিজে মা হতে পারছিল না বলেই শূন্যতা কাটাতে মেহেরাজকে আগলে নিয়েছিল। আজকে কিভাবে ছেড়ে যাবে তাকে? রুদ্র যখন দেখলো এই ছেলে উঠবে না, তখন মেহেরাজকে বগল দাবা করে নিয়ে গেল। মেহেরাজ চিল্লিয়ে বলে, ছোট বাবা ছাড়ো আমাকে, আমি তোমার বাচ্চাকে দেখবো না, ও এসেছে আমার ভালোবাসার ভাগ বসাবে। হাত পা লাফাতে থাকে মেহেরাজ। রুদ্র শুনলো না ওর কথা। ঘরের মধ্যে আনলে মায়া ও চিৎকার শুনে বলে, কিসের ভালোবাসায় ভাগ বসাবে? এই যে ছোট মা কুমড়ো পেতে যে আসে, সে আমার ভালোবাসা কেড়ে নিবে। আজ এগিয়ে এসে বলে, ভালোবাসা মানে জানিস? কেন জানবো না, আমি তো তোমারই ছেলে। তুমি তো সারাদিন মাকে সুযোগ পেলেই বলো ভালোবাসি। আমি জানি ভালোবাসা কি। মাহমুদ সর্দার কপাল চাপড়ে বলেন, এতদিন ছেলে ছিলেও এবার নাতিটাও শুরু হলো। মায়া চোখ রাঙিয়ে বলে, মুখ সামলে কথা বলো মেহরাজ। নতুন সদস্য আসবে, কোনো খারাপ ব্যবহার যেন না শুনি। নতুন সদস্য আসতে না আসতে মেহেরাজকে শাসন করে মায়া। কান্না করে বলে, আমি থাকবো না, চলে যাব আমি। মায়া এখনো চোখ রাঙিয়ে আছে। হিয়া সোফায় বসা অবস্থায় হাত বাড়িয়ে বলে, বাবা, মেহেরাজ নতুন সদস্য আসলেও তুমি আমার ভালোবাসা পাবে। তোমার নতুন বোন তোমাকে ভালোবাসবে, তোমার ভালোবাসা আরো বাড়বে। আমার ভালোবাসা বাড়বে? হ্যাঁ। মেহেরাজ এসে হিয়ার পেটের উপর কান রেখে বলে, শোন, তুই আমাকে ভালোবাসবি, না হলে আমি তোকে পিটাবো। রুদ্রের গাল হা হয়ে গেল। মায়া কিছু বলতে নিবে, শাহানা পারভিন জানান, বকলেই বাচ্চারা সঠিক পথে আসে না, ওদেরকে ঠান্ডা মাথায় বোঝাতে হয়। মায়া শান্ত হয়। এদিকে হিয়ার পেটে থাকা বাচ্চাটা হিয়াকে দিল কিক, যেটা লাগলো সোজা মেহেরাজের কানের গোড়ায়। বেচারা বুঝতে পারলো তার ভালোবাসা দেওয়া ব্যক্তিটি পৃথিবীতে ডাউনলোড হবার আগে তাকে লাথি মেরেছে। কানের গোড়ায় হাত রেখে বলে, আমাকে লাথি দিল। হিয়া এবার কান্না শুরু করে ব্যথায়। সময় হয়ে এসেছে। হিয়াকে ছটফট করতে দেখে মালিনী এগিয়ে এসে হিয়ার হাত মালিশ করে। ড্রাইভার গাড়ি নিয়ে আসতে রুদ্র হিয়াকে কোলে নিয়ে চলে গেল গাড়িতে। রুদ্র বসার পরে হিয়ার অন্য পাশে এসে বসে। মেহেরাজ বলে, তোমার কুমড়ো পেটের মধ্যে থাকা বাচ্চাটা, তোমার কুমড়ো পেটের মতো থাকা বাচ্চাটা ওগুলো লাথি মেরেছে। আমি মাফ করে দিলাম, আমাকে ভালোবাসা দিলেই হবে। রুদ্র ধমক দিয়ে বলে, চুপ থাক, আমার বউয়ের পেইন উঠছে এখন। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। মেহেরাজ রাগে বোম হয়ে কুটি একটা আঙ্গুল দেখিয়ে বলে, এই ছোট বাবা, আমাকে ধমক দিবে না। আমি মেহেরাজ সর্দার, আমার বাবা শামীম রাজ সর্দার। বেশি রাগ দেখালে তোমার বাচ্চা আমি চ্যাংতোলা করে দিব।
রুদ্র নিজের কপাল চাপড় মেরে হিয়াকে সামলায়। মেহেরাজ হিয়ার বাম হাত ধরে আছে। হিয়া কাতরাতে থাকে। এবার মেহেরাজ একটু ভয় পায়, তাই চুপ করে রুদ্রকে ফলো করে। হিয়ার সেবা করছে। অবশেষে হিয়ার ফুটফুটে কন্যা সন্তান হলো, যাকে নিয়ে মাতামাতি করছে পুরো পরিবার। যারা তো জাবিরকে ডেকে বলে, এই দেখো কি কিউট বোন হয়েছে একটা। মেহেরাজের আরো রাগ হলো। এই জাবিরকে দু চোখে সহ্য করতে পারে না মেহেরাজ। রাগে ওর নাম দিয়েছে জাবির মাস্তান। বুকে হাত গুজে অন্যদিকে মুখ ফুলে আছে। মেহেরাজের ভাষ্যমতে সে অনেক কষ্ট করেছে এই বাচ্চাটার জন্য, তাহলে তাকে না দেখি কেন জাবিরকে দেখাবে। মাহমুদ সর্দার যখন রুদ্রের বাচ্চাটাকে কোলে নিয়ে সামনের দিকে তাকায়, তখনই চোখ যায় মেহেরাজের দিকে। মেহেরাজকে ফুঁসতে দেখে মৃদু হেসে এগিয়ে গেলেন। বাচ্চাটাকে দেখিয়ে বললেন, নতুন সদস্য এসেছে। মেহেরাজ রাগ রাগ চোখে দেখছে। বাচ্চাটাকে মেহেরাজের কোলে দিলেই বাচ্চাটার গায়ের উপর থেকে পাতলা কাপড় সরে যায়। ফলস্বরূপ হিয়া ও রুদ্রের বাচ্চাটা ন্যাংটা হয়ে গেল। মেহেরাজ এটা দেখে চোখ বড় বড় করে বলে, ন্যাংটা কেন? জামা কাপড় নাই, চুনুরি দেখে ফেললাম তো। রুদ্র দ্রুত এগিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, ওইদিকে তোমার চোখ যায় হতচ্ছাড়া। মেলে রাখলে দেখলা আপত্তি কোথায়? রাজ এসে মেহেরাজকে বলে। এইসব পচা কথা বলতে নেই বাবা। মেহেরাজ সহজ সরল মনে বলেছিল, এরা অন্যদিকে নিয়ে নিল। মেহেরাজ এসে মায়ার হাত ধরে টানতে থাকে আর বলে, চলো আমার সাথে। মায়া জিজ্ঞাসা করে, কোথায়? তোমার শোরুমে বাচ্চা মেয়েদের জামা কিনতে হবে। ওই লিংটি দূর তো ল্যাংটা। ছোট বাবা গরিব টাকা নেই, তাই আমরাই জামা কিনে দিব। রুদ্র চোখ বড় বড় করে বলে, ব্রো, এটা কি তোমার ছেলে? মাহমুদ সর্দার ভ্রু নাচিয়ে বলেন, কোনো সন্দেহ আছে? বাবার কার্বন কপি এটা। বাবার কার্বন কপি না, তার থেকেও এগিয়ে। প্রলয় এসে মেহেরাজকে শান্ত করে। বাচ্চারা সবাই মিলে খেলছে। এখন রুদ্র হিয়ার কাছে গেল। সবাই মিলে আনন্দ করছে। রুদ্র হিয়ার মেয়ের নাম হিয়াদ্রি। ওর জন্মের পর থেকে মেহেরাজ একটু রেগেই থাকে। ছেলেটা আগে ফুপুর ভালোবাসা পেত, এখন কম পায়। মাঝে মাঝে হিয়াদ্রির গায়ে চিমটি দিয়ে হিয়াদ্রিকে কাঁদিয়ে দিত সে। পরে মায়ের থেকে পেত কানমলা। এভাবেই কাটলো 2টি বছর। মেহেরাজ রাগ করে হিয়াদ্রিকে লেংটি ইঁদুর বলে ডাকে। আসলে জন্মের সময় সে দেখতেও ঠিক তেমনই ছিল, সাদা ধবধবে আর গা টিপলে রক্ত জমাট হয়ে লাল। যেহেতু হিয়াদ্রিকে ন্যাংটা দেখেছে, তাই ওর জন্য লেংটি ইঁদুর বেস্ট বলে দাবি করে মেহেরাজ। আজকে সর্দার বাড়ির 2 বড় পুত্রের সুন্নতে খাতনা। মেহেরাজ নিজের জন্য অনুষ্ঠান হতে দেখে খুশিতে আত্মহারা। সারা বাড়িতে লুঙ্গি পরে নাচ শুরু করেছে। হলরুম জুড়ে বাজছে লুঙ্গি ড্যান্স। লুঙ্গি পরে নাচ করে মেহেরাজ। এদিকে লুঙ্গি পরে চুপচাপ বসে আছে প্রলয়। দুশ্চিন্তা তার মাথায়। সুন্নতে খাতনা মানে কি, এটা খুব ভালো করেই শুনেছে। পিয়াস কোনো কিছু লুকায়নি, কিন্তু রাজ লুকিয়েছে মেহেরাজের থেকে, কারণ মেহেরাজ একদিন কঠোর হয়ে জানিয়ে দিয়েছে, আমি চুনুরি কাটবো না। তারপর আর কি প্ল্যান করছে রাজ। কিন্তু প্রলয়কে চিন্তিত দেখে মেহেরাজ জিজ্ঞাসা করে, ব্রো, আজ আমাদের জন্যই অনুষ্ঠান, তুমি আন্দাজ না করে চিন্তা করছো কেন? কারণ আজ আমাদের সুন্নাতে খাতনা। হ্যাঁ, তাই তো আনন্দ করো। ব্যথা পাবো তো, ভয় করছে আগে থেকে। আনন্দ করব কিভাবে? ব্যথা পাবে কেন? আমি একা না, তুইও পাবি। মেহেরাজের ভ্রু কুচকেল। স্পষ্টত জানতে চাইলেও যা বিদেশে শয়তানি করে জানায়, আজকে তোর চুনরি কাটতে আসবে। আজকে তোর আর প্রলয় ভাইয়ের কাটিং দে, খুব ব্যথা পাবে। বলেই হাসি। মেহেরাজ শোনা মাত্রই বোম হয়ে দিল চিৎকার। এরপর আর কি, সারা বাড়ি জুড়ে একদিকে রাজ, একদিকে রুদ্র, আরেকদিকে পিয়াস ছুটছে মেহেরাজের পিছনে। মেহেরাজ তো বাড়ির সামনের বাগানে যেদিকে পারছে দৌড়। ধরা যেত যদি 1 সোজা দৌড়াতো। ছেলেটা হয়েছে অতিরিক্ত বুদ্ধিমান। এদিক ওদিক দৌড়ানোর কারণেই ধরা সম্ভব না। অনেক কষ্টে মেহেরাজকে ধরলো রাজ। বলে, আমি তোর বাপ হই, এত সহজ আমার সাথে যেতা? মেহেরাজ নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলে, আমি কাটিং ডে পালন করবো না। ছাড়ো, বাঁচাও আমাকে কেউ। আমার বাবা আমার ইজ্জত জায়গা কেটে দিবে। চুপ, তোর বয়সে আমি এত বাদর ছিলাম না। আমি কি করবো এগুলো জানে? আমি কাটবো না, ইস্যু করতে কষ্ট হবে। কান্না করে দিল মেহেরাজ। অনেক কষ্টে মায়া এসে সামলালো। যখন হাকিম আসে, দুজনার সামনে 2 ভাই ভয়ে কান্না শুরু করে। মেহেরাজ ও প্রলয়ের কান্না দেখে হিয়াদ্রি ছুটে এসে অবাক হয়ে দেখছে। মেয়েটার বয়স 2 বছর, কিছুই বুঝে না সে। কিন্তু এই পরিস্থিতিতে মেহেরাজের মনে হলো তার লেংটি ইঁদুর সব বুঝে। চিৎকার করে বলে, সামনে থেকে যত, এখানে কোনো মেয়ে মানুষ নেই, আমার মাও নেই, তুইও থাকবে না। হিমাদ্রি পলক না নামিয়ে দেখছে। এদিকে মেহেরাজ খেপে বলে, তুই যাবি নাকি তোর চুনুরি কেটে দিব। বলে যেই তেরে আসতে নিবে, রুদ্র
তখন দ্রুত এসে হিয়াদ্রিকে কোলে নিয়ে বলে, পুচকে ছেলে তো নয়, যেন এক জল্লাদ। অবশেষে প্রলয় ও মেহেরাজের অনুষ্ঠান শেষ হলো। দুই ভাই এখন ঘুমে আচ্ছন্ন। যে কান্না করেছে এখন ঘুম না হয়ে উপায় নেই। রাজঘরে আসলে মায়াকে ব্যালকনিতে দেখতে পায়। পিছন থেকে মায়াকে জড়িয়ে ধরে বলে, কি ভাবছো মায়াবতী? আমাদের বয়স এবার আরো বেড়ে গেল। লাগামহীন মন্ত্রীমশাইয়ের কিন্তু একটা বাদর মার্কা ছেলে হলো। এত দুষ্ট আর ছটফটে রে বাবা। ছেলেটা আমার মতো ছটফটে হলেও মেয়েটা কিন্তু তোমার মতোই রাগী। এই সময় কেমন রাগ দেখায় দেখো। অত্যন্ত বুদ্ধিমতী আছে। মেহেরাজ কি ক্যারিয়ারে কিছু করতে পারবে? বই ঠিক মতো ধরে না। সময়দেরকে ঠিক ভালো স্থানে বসিয়ে দেবে। ওদের নিয়ে ভেবো না এখন, মত এখন আমাদের। বলেই মায়ের গলায় চুমু দেয় রাজ। মায়াকে কোলে নিয়ে চলে গেল বাথটাবের কাছে। মায়া বলে, আজকেও এনি টাইম ফর ইউ অ্যান্ড মি। শুরু হলো মায়া রাজের বাথরুম বিলাস। বাকিটা হয়ে থাকবে ইতিহাস। সকালবেলা রুবি ও তাজ এলো একসাথে। দুজনাই শিবচরে থাকে। তাজ ছবি আঁকায় পারদর্শী, তাই সে আর্টের শিক্ষক। রুবি মায়া শিবচরে শোরুম দেখে। দুজনেই কাল আসতে পারেনি ব্যস্ততার কারণে, তাই আজকে এলো। পারিবারিক হোক বা প্রণয়ের সম্পর্ক দ্বারা বিয়ে তাদের হয়েছে। একসাথে সুখে আছে। পরিবারের সবাই মিলে আনন্দ করছে একসাথে। এরই মধ্যে তারেক জানালো, আরশাদের ছেলে এসেছে দেশে। শুনলাম ওই ওর বাবার জায়গায় নিজেকে দাঁড় করাতে চায়। রাজ মৃদু হেসে ভাবছে মেহনুরের জন্মের আগের দিনের কথা। মায়াকে ঘুম পাড়িয়ে চলে যায় বাইরে। বীরের গোডাউনে এসে দেখে তার লোক আরশাদকে ধরে বেঁধে রেখেছে। ওখানে এগুলি শেষ করে দিল আরশাদের চ্যাপ্টার। মনে করে তারেকের দিকে চেয়ে বলে, বাবার স্থানে ছেলে আসতেই পারে, কিন্তু স্যার ও অনেক বেশি শক্তিশালী। ওর বড় একটা গ্যাং আছে। বীর এগিয়ে এসে বলে, আমার থেকেও বড়। আমেরিকায় থেকে পাওয়ারফুল হয়েছে। সমস্ত ব্যাকগ্রাউন্ড দেশে চেক করলে জানলাম। রাজ হালকা নিঃশ্বাস ছেড়ে জানায়, রাজনীতির মাঠে থাকলে ক্ষমতা মজবুত রাখতে হয়। আমার ক্ষমতা যেমন আছে, বিরোধী দলের ক্ষমতা থাকবে, এমনকি বিরোধী দলকে হালকা করার প্রবণ চেষ্টা। মায়াবতীর ইচ্ছা শব্দটা শুনতে যতটা ইচ্ছা পূরণ হওয়া ততটা কঠিন। কারণ আমাদের ইচ্ছা কখনো নির্দিষ্ট একটা থাকে না, ইচ্ছে থাকে একাধিক। মন্ত্রী মহাশয়ের মায়াবতীর ইচ্ছা ঠিক তেমনি। বাবাকে শিক্ষা দিতে গিয়ে জীবনের প্রত্যেকটা পদে এক এক জালিমের সম্মুখীন হতে হয়। তাদেরকে শেষ করে দেবার আলাদা ইচ্ছা। মায়া জন্মেছে নতুন রূপে। এখন মায়াবতীর ইচ্ছা তার স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করা। এটা তার জন্য খুব কঠিন। রাজ একজন মন্ত্রী, যা শত্রুর অভাব নেই। একের পর এক শত্রুর আগমন হবেই, কিন্তু তারপরও মায়াবতীর ইচ্ছা পূরণ হবে। গল্প থেমে যায়, কিন্তু জীবন চলে মৃত্যু অবধি। হয়তো এরপরও মায়ারাজের জীবনে নতুন শত্রুর আগমন হবে। হয়তো হয়েছে আজ থেকে। সবকিছু মোকাবেলা করে দিন শেষে একটু বাথরুম বিলাসে নিজেদের প্রশান্তি দিবে রাজ ও তার মায়াবতী। যত যাই হোক, বাথরুম বিলাস থামবে না। এটা শাহমীর রাজের আরামদায়ক স্থান। মায়ের অবর্তমানে একা একা বাথটাবে থেকে সময় কাটাতো সে, দুশ্চিন্তা দূর হতো। এখন দুজনা মিলে এটাকে মন্ত্রী শাহমীর রাজের কাছে বাথরুমে বিলাস নামে পরিচিত। জীবন যেমনই কাটুক, মন্ত্রীমশাই তার মায়াবতীকে নিজের বক্ষে আগলে রাখবে, আর মন্ত্রীমশাই সবসময় মায়াবতীকে বলবে, আবে এই মায়াবতী, আমার পক্ষে তোমাকে স্বাগতম।